আমরা আজকে আমাদের পডকাস্টে গেস্ট হিসেবে এনেছি ফায়াজ ভাইকে। ফায়াজ ভাই বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার কোম্পানি নিউজকিডে চাকরি করেছেন। তারপর সেখান থেকে তিনি ইউকেতে গিয়েছেন, অ্যামাজনে কাজ করেছেন, অ্যামাজন প্রাইম ভিডিওর মতো পাওয়ারফুল সফটওয়্যার সিস্টেমসে তিনি কাজ করেছেন। তারপর তিনি ফেসবুক তথা মেটাতে চাকরি করেছেন এবং তার 10 থেকে 12 বছরের এই টোটাল কোডিং ক্যারিয়ারের একদম সাকসেসফুল কোডিং ক্যারিয়ারের গল্পটা আমরা আজকে শুনবো। এই গল্প শুনতে গিয়ে আমরা বেশ কিছু ক্যারিয়ার অ্যাডভাইস নিয়ে আলোচনা করেছি, ক্যারিয়ার ইনসাইট নিয়ে আলোচনা করেছি, যেটা একজন সফটওয়্যার ডেভেলপারকে, একজন সিনিয়র সফটওয়্যার ডেভেলপারকে সাহায্য করবে টু ফাইন্ড হোয়াট ইজ দ্য ফাইনাল গোল, হোয়াট শুড বি দ্য ফাইনাল গোল অফ এ সফটওয়্যার ডেভেলপার। আজকের এই ভিডিওটাতে আমরা এমনও টপিক ডিসকাস করেছি সেগুলো হয়তো বা বাংলাদেশের ক্যারিয়ার কমিউনিটিতে, স্পেসিফিকলি সফটওয়্যার ডেভেলপমেন্টের ক্যারিয়ার কমিউনিটিতে এগুলো নিয়ে কখনোই ডিসকাস হয়নি। যেমন ফেসবুক বা অ্যামাজনের মতো কোম্পানিতে চাকরি করেও একজন সফটওয়্যার ডেভেলপার কেন সেই কোম্পানির চাকরি বাদ দেয়, তারপর সে কী চিন্তা করে, তার গ্রোথ মাইন্ডসেট কীভাবে কাজ করে এবং সে তার ক্যারিয়ারকে কীভাবে ধাপে ধাপে প্ল্যান করে, সামনে 3-4 বছরে ক্যারিয়ার কীরকম হতে পারে, কোডিংয়ে এআই কী ধরনের প্রভাব ফেলেছে ইন্টারন্যাশনালি এই ধরনের বড় বড় কোম্পানিতে, সব বিষয় নিয়ে কিন্তু আমরা এই পডকাস্টে ডিসকাস করেছি। পুরো পডকাস্টে শুনতে থাকবেন এবং আপনাদের কোনো সাজেশন থাকলে কমেন্টে আমাদের জানাবেন। তাহলে চলুন পডকাস্টে ঢোকা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে আমাদের পডকাস্টে, স্পেশাল পডকাস্টে আমরা আরও একজন আমাদের ভাইয়ের সাথে কথা বলবো, ফায়াজ ভাই। ফায়াজ ভাই ইজ ওয়ান অফ দ্য ভেরি ফিউ ট্যালেন্টেড পিপল দ্যাট আই নো ফ্রম বাংলাদেশ, যারা আসলে ইন্টারন্যাশনাল যে টেক কমিউনিটি আছে, ইন্টারন্যাশনাল টেক যে কোম্পানিগুলো আছে সেগুলোতে চাকরি করা এবং বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট সফটওয়্যার কোম্পানিতে চাকরি করা, মানে একজন টপ মোস্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর যে ক্যারিয়ার গ্রোথ, মানে ক্যারিয়ারে যতদূর যাওয়া যায়, ক্যারিয়ার লাইন আপটা যেরকম আমরা চিন্তা করতে পারি, হি অ্যাকচুয়ালি অ্যাচিভড অল অফ দ্যাম। সো আজকের পডকাস্টটা উইল বি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যাসপায়ারিং কোডার্স, যারা আসলে কোডিং শিখে লাইফে কিছু করতে চান বা কোডিং দিয়ে তারা মানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ক্যারিয়ার বিল্ড আপ করতে চান, তাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো পডকাস্ট শুরু করার আগে আমরা এটা বলে নেই, অন্তত আমার সাইড থেকে আমি এটা বলে নেই, উইল টাচ মেনি ডিফারেন্ট অ্যাঙ্গেলস। তার মানে জিনিসটা এরকম না যে আমাদের পার্সপেক্টিভটাই সত্য হইতে পারে। প্রত্যেকটা মানুষের এক্সপিরিয়েন্স এবং দেখার যেই বিষয়টা, পার্সপেক্টিভ, এটা ডিফারেন্ট হতেই পারে। বাট আমি এবং আমরা বিলিভ করি যে এই ডিসকাশনের মধ্য দিয়ে আপনারা নতুন কিছু পার্সপেক্টিভ হয়তো বা আপনাদের চিন্তার ডাইমেনশনসে অ্যাড করতে পারেন, যাতে করে আপনাদের ক্যারিয়ার নেভিগেশনটা ইজি হয়। তো এই তো, আমি হীরা, আমি আছি বাংলাদেশ থেকে এবং আমাদের সাথে ফায়াজ ভাই আছেন। ফায়াজ ভাই, যদি আপনার সম্পর্কে আপনি একটু আমাদের বলেন বা ইন্ট্রোডিউস করেন, আপনি কোথায় আছেন, কেমন চলতেছে আপনার দিনকাল এবং কি নিয়ে আজকাল আপনি ব্যস্ত আছেন? থ্যাংকস। বেসিক্যালি আমি এখন বেকার। আমি এখন সাবাটিক্যাল আছি। জাস্ট লাইক আমি একটা ব্রেক নিতেছি, নিজের পার্সোনাল কিছু প্রজেক্ট আছে সেগুলো নিয়ে কাজ করার জন্য। আর অবভিয়াসলি ইন দ্য মিন টাইম দেখতে চাই কি হয়, আইদার কোম্পানি ফাউন্ড করা অথবা কোনো কোম্পানিতে জয়েন করা, আর্লি স্টার্ট আপ। বাট মেইন ফোকাস এখন হচ্ছে আসলে কিছু পার্সোনাল প্রজেক্টে কাজ করা। এটার আগে যেমন ছিলাম মেটাতে, সেখানে প্রায় 2.5 বছরের মতো ছিলাম। তার আগে ছিলাম অ্যামাজনে এবং এর আগে বিভিন্ন স্টার্ট আপে। এই তো। তার মানে আপনার বাংলাদেশে একটা এক্সপিরিয়েন্স ছিল, আই থিঙ্ক বাংলাদেশে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট এক্সপিরিয়েন্স ছিল নিউজকিড থেকে, তারপর আপনি অ্যামাজনে গেছেন, তারপর অ্যামাজন থেকে মেটাতে। না, আমি নিউজকিডে ছিলাম। নিউজকিড থেকে পরে আমি গেছি সিঙ্গাপুরে ছিলাম প্রায় 2 বছরের মতো। ওইখানে একটা স্টার্ট আপ, একটা ইউনিকর্ন স্টার্ট আপ, ট্রাভেলোকা। ট্রাভেল রিলেটেড, এটা ইন্দোনেশিয়াতে খুবই পপুলার। তাদের সিঙ্গাপুর অফিসে ছিলাম। দেন সেখান থেকে আমি গ্লোবাল ট্যালেন্ট ভিসা পাই ইউকেতে। তো আমি সেই ভিসা দিয়ে ইউকেতে আছি। এসে হচ্ছে এখানে একটা স্টার্ট আপে ছিলাম, ওয়াই কম্বিনেটর ফান্ডেড স্টার্ট আপ। তো স্টার্ট আপটা তেমন ভালো মতো ওয়ার্কআউট করে নাই। সো দেন আমি ছিলাম ফাউন্ডিং ইঞ্জিনিয়ার, আমি লাইক সেকেন্ড বা থার্ড ইঞ্জিনিয়ার ছিলাম সেই কোম্পানিতে। দেন হচ্ছে যে কোভিড শুরু হইলো, তো ওই টাইমে মনে হলো যে একটু বড় কোম্পানিতে গেলে বেটার। তখনই আমি অ্যামাজনে ঢুকছি, অ্যামাজনে ছিলাম, এরপরে তো মেটাতে। আপনি অনেকগুলো জিনিস টাচ করে গেছেন। তো আমার কাছে যে জিনিসটা ইন্টারেস্টিং লাগলো, যেটা আমি জানতাম না, সেটা হলো যে আপনি হচ্ছে ইনোভেটর ফাউন্ডার ভিসায় সম্ভবত ইউকেতে বা এন্ট্রি নিয়েছেন, গ্লোবাল ট্যালেন্ট ভিসা। গ্লোবাল ট্যালেন্ট ভিসা। তো এখন বেশ এটা কম্পিটিটিভ আর কি। আমি নিজেও কিছুদিন আগে লেখাপড়া করছিলাম, এটা কি অবস্থা, বাট বেশ কম্পিটিটিভ এটা। এনিওয়েজ, তো মানে নর্মালি যেটা হয় যে আমরা সফটওয়্যার ডেভেলপার হিসাবে ক্যারিয়ার যখন শুরু করি, একজনের
এটার কি বলে একদম সাকসেসের চূড়া হইতে পারে অ্যামাজনে কাজ করবে কোন একটা ভালো টিমে বা মেটাতে কাজ করবে কোন একটা ভালো টিমে। সো আপনারা আসলে কি ড্রাইভ করছিল যে আপনার অ্যামাজন থেকে চেঞ্জ হওয়ার একটা মানে প্রয়োজনীয়তা ফিল করলেন, বা এটা বাদ দিয়ে আপনি আরো একটা স্টেপ যাবেন? আসলে এই জিনিস থিঙ্কিংটা কি কাজ করে? কারণ আমি যদি আমার জন্য চিন্তা করি, আমি চিন্তা করবো যে আমি মেটাতে চাকরি করবো, দ্যাটস দ্য এন্ড অফ মাই টেকনিক্যাল ক্যারিয়ার, ওইখানেই আমি গ্রো করতে পারবো। বাট মেটা থেকে একজন ইঞ্জিনিয়ার যখন এডাব্লিউএস এ যায় বা অ্যামাজনে যায়, অ্যামাজন থেকে যখন মেটাতে আসে, হোয়াট ইজ দ্য সাইকোলজি বিহাইন্ড দিস? এই সুইচিংটা কেন করে? আহ, প্রথমত আসলে আহ, নিজের ক্যারিয়ারের পিক কোনটা সেটা আসলে ডিসাইড করা টাফ। ইটস অলওয়েজ চেঞ্জ। মানে যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন মনে হতো যে বিগ টেক কোম্পানিতে কাজ করলে মনে হয় লাইফ হয়ে গেছে, এরকম একটা। আবার হচ্ছে যে এখন জব করার পরে দেন মনে হচ্ছে যে না, একটু ডিফারেন্ট জিনিসপত্র আছে। তো এটা আসলে আসলে এটা চেঞ্জ হয়, এটা কখনো ইয়ে থাকে না, স্ট্যাটিক থাকে না। এটা সবসময় ডিপেন্ড করে আর কি কোন স্টেজে আছি, কি করতেছি, এরকম। এখন এখানে প্রথমে যেটা ছিল, যখন স্টার্ট আপে ছিলাম তখন মনে হতো যে ওকে, আমি আমি অনেক কিছু করতে পারতেছি, আই এম লার্নিং লট অফ থিংস, মানে টেকনিক্যাল সাইডে। কিন্তু আমি জানি না আসলে বিগ টেক কোম্পানিতে কি জিনিস ভাবে কাজ হয়, তাদের প্রজেক্ট ম্যানেজমেন্টটা কি, তাদের স্টাইলটা কি, তারা ওরকম ব্যাপারটা কি, কিভাবে তারা কাজ করে। এবং অবভিয়াসলি আমি জানি যে তাদের ইম্প্যাক্ট অনেক বেশি, তারা একটা জিনিস করলে এটা মিলিয়ন্স অফ ইউজারের কাছে যায়। সো দ্যাটস বিট ডিফারেন্ট, যেটা স্টার্ট আপে বা আমরা যেটাকে আমি যে কোম্পানিতে কাজ করছি সেখানে ওই ইম্প্যাক্টটা পাওয়া যাচ্ছে না। তো ওরা কিভাবে চিন্তা করে, তো সেই একটা কারণে আমি বড় বিগ টেক কোম্পানি তখন আমি ইয়ে হয়েছি। অবভিয়াসলি স্যালারি একটা বড় ফ্যাক্টর, এটা ডেফিনেটলি ওদের স্যালারি সবসময় বেশি অন্যান্য যে কোনো কোম্পানি থেকে। স্পেশালি মেটাতে তো স্যালারি হচ্ছে টপ টপ নচ। ওই আর কেউ ওকে বিট করতে পারে না বেসিক্যালি, এই যে লেভেলে ইন্টারভিউ হয়, মানে স্যালারি তারা ওই লেভেলে অন্য কোম্পানিতে। তো সেই কারণে আর কি একটা হচ্ছে যে আমি প্রথম, বাট আমার মেইন গোল ছিল আসলে যে লার্ন করা, যে কি করে। তো এই কারণে আমার তখন অ্যামাজনে জয়েন করা। তো অ্যামাজনে জয়েন করতে, অ্যামাজনে আমি ছিলাম প্রাইম ভিডিওতে। তো ওইখানে ওই জিনিসটা আমি দেখতে পারছি যে তাদের প্রসেসটা কি, তারা লার্ন করে কিভাবে ইয়ে হয়। কিন্তু ওইখানে যেটা ছিল যে ওদের একটা প্রমোশনের যে ব্যাপারটা, সেটা ছিল একটু লাইক SD2 থেকে SD3 হওয়া একটু কঠিন। আহ, যেখানে লাইক ফেসবুকে এটা খুব ফাস্ট প্রমোশন হয়। এবং আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ফেসবুকের কালচার হচ্ছে অনেক ফাস্ট, অ্যামাজনের কালচার একটু স্লো। তারা অনেক আস্তে আস্তে একটা জিনিস নিয়ে চিন্তা করে, তারা দেখে যে এটা আমি রোল আউট করবো কিভাবে, এটা ইয়ে করবো কিভাবে, এবং অনেক কিছু আম, আহ, বলবো যে হচ্ছে যে খুবই টিমে টিমে ভাগ করা, লাইক অটোনমি থাকে না অ্যাজ এ ইঞ্জিনিয়ার, যে আমি একটা জিনিস করলাম সেখান থেকে আমি আউটপুটটা কি দেখতে পারবো, বা আমি এটা রোল আউট করবো, এই জিনিসগুলো বা টোটাল ইনফ্রাস্ট্রাকচার গুলো ভাবে বিল্ড আপ করা না। সেখানে আলাদা টিমকে দিতে হয়। জাস্ট একটা এক্সাম্পল দিই, আমরা একটা এক্সপেরিমেন্ট চালাইছি। এক্সপেরিমেন্ট চালানো মানে হচ্ছে লাইক আমি একটা জিনিস রান করছি ফর সাম ইউজার, ঠিক আছে? তো এইটা অ্যানালাইসিস করার জন্য আমাকে একটা ডেটা অ্যানালিস্টের সাথে কথা বলতে হয়েছে অ্যামাজনে। তারা লাইক 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম নিছে এটা অ্যানালাইসিস করে বের করে দেওয়ার জন্য যে হ্যাঁ, আমার এক্সপেরিমেন্ট সাকসেসফুল নাকি সাকসেসফুল না, ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড, ফেসবুকে একটা এক্সপেরিমেন্ট চালাইছি। ওরা ওইখানে ওদের অলরেডি একটা অটোমেটেড টুল বানানো হয়ে গেছে। তো আমি লাইক অ্যাজ এ ইঞ্জিনিয়ার আমি অলরেডি সেই ডেটা ক্রাঞ্চ করে নিজেই বের করে ফেলতে পারছি যে সেটা এক্সপেরিমেন্টটা সাকসেসফুল নাকি সাকসেসফুল না। হ্যাঁ, অবভিয়াসলি খুবই ক্রিটিক্যাল, খুবই কমপ্লিকেটেড এক্সপেরিমেন্ট হলে তখন আমাকে ডেটা অ্যানালিস্টের কাছে বা ডেটা সায়েন্টিস্টের কাছে যেতে হবে। কিন্তু ইন দ্য মোস্ট অফ দ্য নর্মাল লাইক 70% কেসে ডেভেলপার নিজেই সেই এটা করতে পারে। এখন এই যে এই জিনিসটা লার্ন করে যে এরকম একটা টুল হইতে পারে, এইগুলো একটা, এটা যতই আসলে একটা বড় কোম্পানিতে বা ডিফারেন্ট কোম্পানিতে কাজ করা হচ্ছে যে একটা বড় ব্যাপার, যে এটা কি করছে যেটা অন্যরা করতে পারতেছে না, তাদের কাছে কি এমন কিছু, তারা ইনোভেশনটা কি করছে, এরকম আর কি। তো এইটা হচ্ছে মেইন কারণ ছিল যে আমার প্রমোশন হচ্ছে যে মেটাতে ইজিয়ার, এবং আমি অলরেডি প্রমোটেড রোল পাইছিলাম এজ এ জব। সো আমি বেসিক্যালি ওইখানে গেছি, এবং অবভিয়াসলি মেটা প্রতি আমার ইন্টারেস্ট আগের থেকে ছিল দেন এনি আদার কোম্পানি। লাইক ইভেন গুগলের থেকেও আমার মেটার প্রতি বেশি ইন্টারেস্ট ছিল, বিকজ আমি ডেইলি বেসিসে লাইক ফেসবুক ইউজ করতেছি, এবং আমি অলরেডি যেহেতু ফেসবুকের ইঞ্জিনিয়ারিং একটা ব্লগ আছে,
তো ওখান থেকে কিন্তু আরো ভালো মতো দেখা যায় তারা কি করতেছে, যেটা লাইক গুগলের ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তো আছে, ওর পেপার পাবলিশ হয় বা এরকম হয়, বাট ইঞ্জিনিয়ারিং যে জিনিসগুলো ওরা কিভাবে করে, তারপর দেন যে ওপেন সোর্স টেকনোলজি গুলো আছে লাইক রিয়েক্ট ওরা বের করছে, তারপরে পাইটর্চ, তারপরে এরকম অনেক ডিফারেন্ট ওপেন সোর্স আছে। তো এইগুলা দেখে আর কি তখন আমার কাছে আরো বেশি মনে হচ্ছে ওকে আমি যদি ওখানে কাজ করতে পারি দেন অ্যাটলিস্ট আমি আহ অন্য কিছুতে কাজ করতে পারবো যেটা ওপেন সোর্সে বা ইয়েতে রিলেটেড। তো যাই হোক এই জিনিসটা হচ্ছে যে ড্রাইভ করছে। দেন মেটাতে ঢুকছি, মেটাতে ছিলাম আমি এআই ইনফ্রা। দেন হচ্ছে লাস্ট যেটা ছিলাম সেটা হচ্ছে রিয়েলিটি ল্যাবস, এটা হচ্ছে যে অকুলাস মেটা কোয়েস্ট ওইটা। তো ওইখানে হচ্ছে যে ওই তো দেন কেন আমি ওটা ছাড়ছি, দেন দ্যাট আদার স্টোরি, যে কেন আমি মেটা ছেড়ে এখন আমি স্টার্ট আপের দিকে ঝুঁকতেছি, এটা হচ্ছে একটা ডিফারেন্ট। নিয়ে কি কথা বলবো? হ্যাঁ, না, আমরা টাচ করবো, বাট আমি একটু বলতে চাই যে আপনি দুইটা খুবই ইন্টারেস্টিং প্রোডাক্টের নাম বলছেন। তো আমাদের ভিউয়ার যারা আছেন তাদেরকে বলতে চাই, ভাই বুঝাইতে চেষ্টা করছেন মেটা কিন্তু আসলে এখন আমরা যেটা ফেসবুক নামে চিনি, ফেসবুক হচ্ছে এখন মেটা। তো ভাই ফেসবুকে কাজ করেছে এবং তার আগে ভাই অ্যামাজন প্রাইমে কাজ করেছে। অ্যামাজন প্রাইম কিন্তু ওয়ার্ল্ডের প্রাইম ভিডিও, প্রাইম ভিডিও যেটা প্রাইম ভিডিও, অ্যামাজন প্রাইম ভিডিওতে। সো আমরা যে আসলে যেটা অ্যামাজন প্রাইমে যে ভিডিওগুলো দেখি, আমরা বাংলাদেশ থেকে যারা দেখি, ওই ইঞ্জিনিয়ারিং টিমেও ভাই কাজ করেছেন। তো দুইটা আসপেক্টের কথা যদি বলতে চাই আমি, অ্যামাজন প্রাইমের যেই টেকনোলজিগুলো ইউজ করে ভাই, আসলে ওরা এখানে ফর শিওর অনেক ধরনের চ্যালেঞ্জেস আছে, বাট আপনার কাছে কি মনে হয় যে অ্যামাজন প্রাইমের মধ্যে কোনো সলিউশন এটা হচ্ছে যে ইউরোপ বা ইউএস এর মতো কোম্পানির বাইরে অন্য কেউ কেন করতে পারে না? মানে হোয়াট আর দ্য আদার চ্যালেঞ্জেস দ্যাট ইউ স দ্যাট এই এক্সটার্নাল ফ্যাক্টরস গুলোর জন্য বাংলাদেশের যে ডেলিভারিং কোম্পানি, ভিডিও ডেলিভারিং কোম্পানিগুলো আছে বা ওয়ার্ল্ডে আদার যে ভিডিও ডেলিভারিং কোম্পানিগুলো আছে, ওরা কেন কম্পিট করতে পারে না? ওইখানে আসলে বিজনেস চ্যালেঞ্জটা কি, আর ওরা মার্কেটটা আসলে অ্যাকোয়ার করে কিভাবে? মানে ওদের স্ট্র্যাটেজিতে কি থাকে? স্ট্র্যাটেজি আসলে মানে এটা অবভিয়াসলি তারা অনেক জায়গায় সাকসেসফুল না, অনেক মার্কেটে তারা এখনো গ্র্যাব করতে পারে নাই, আবার অনেক মার্কেট তারা গ্র্যাব করে ফেলছে। এটা অলওয়েজ ডিপেন্ড করে আর কি অনেক ফ্যাক্টরের উপর। যেমন হচ্ছে যেমন নেটফ্লিক্স অনেকদিন ধরে ট্রাই করতেছে ইন্ডিয়ান মার্কেট ধরার জন্য, এবং ইন্ডিয়ান মার্কেটে এখনো টপে আছে অ্যামাজন প্রাইম ভিডিও। তো এবং বাট যদি ইউএসএ বা ইউএসএ তো না, ইউকে তে ধরি, ইউকে তে আবার অ্যামাজন প্রাইম ভিডিও ওইভাবে টপে নাই, যেটা আবার নেটফ্লিক্স অনেক টপে বা আরো আগে। এখন এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে। ফ্যাক্টরের প্রথম ফ্যাক্টর হচ্ছে আসলে কম্পিটিশনটা কিরকম এখানে, আর কারা কারা আছে যাদের কাছে ডিফারেন্ট একটা মানে তারা কিভাবে রোল প্লে গুলো করতেছে, তারা কিভাবে ওখানে কম্পিটিশনটা চালাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে। যেমন ইউকে তে হচ্ছে অনেক টাইপের কোম্পানি আছে, এখানে বিবিসি আছে বা ইয়ে আছে যাদের সাথে কন্টেন্টের উপর ফাইট করা খুবই ডিফিকাল্ট। লাইক ওরা যে টাইপের কন্টেন্ট দেয় সেটা দেখা যাচ্ছে যে তারা অলরেডি ব্রিটিশ পিপলের সাথে স্পেসিফিক করে তারা কন্টেন্ট বানাইতেছে, যেখানে অ্যামাজন প্রাইম ভিডিও বা নেটফ্লিক্স বা ওদেরকে হচ্ছে যে একটা গ্লোবাল একটা কন্টেন্ট বানাইতে হয়, তাই না? কারণ তারা তো একটা জিনিস রিলিজ করবে সব জায়গায়। তো এখন সবাই হয়তো ওটা ভালোভাবে নাও নিতে পারে। তো এখন এই ক্ষেত্রে যেরকম হচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিও হচ্ছে যে ওদের ইন্ডিয়ান কন্টেন্ট গুলা খুবই হাই কোয়ালিটি এবং মানুষজন খুবই পছন্দ করে। যেমন ওদের হচ্ছে যে কি পঞ্চায়েত, তারপরে হচ্ছে যে মির্জাপুর, এরকম কতগুলো যে ওরা যে শো গুলা বাই করছে, তো সেগুলো হচ্ছে যে ইন্ডিয়ান অডিয়েন্সের জন্য খুবই ইন্টারেস্টিং। কিন্তু সিমিলার জিনিস নেটফ্লিক্স করতে পারতেছে না। তো এবং এটা জাস্ট একবার করলে হয় না, এটা বারবার করতে হয়, রিকারিং একটা জিনিস করতে হয়, তাই না? তো এটা হচ্ছে যে ডিফারেন্স আর কি। এটা একটা প্রথম জিনিস। টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার মতে এখন যে অবস্থা আসলে সবাই ওই ব্যারিয়ারটা আসলে এত বড় না, এত হাই না। সবাই এখন চাইলেই খুব ইজিলি ইয়ে করতে পারবে। কজ আমার কাছে মনে হয় মানে কজ আমার কাছে লাইক আমি 10 বছর বা 15 বছর আগে আমি যখন কোড লিখতাম তখন একটা জিনিস গুগল সার্চ করে বাই করতে যেই পেরেশানি হইতো, এখন তো একটা চ্যাট জিপিটি কে বলে দেওয়ার পরে আমার এখন পেরেশানিটা ডিফারেন্ট। এখন পেরেশানি হচ্ছে ওই কোডটা কাজ করবে কিনা। আর আগে ছিল যে আমি যেটা সেইটা আমি আগে বাই করতে পারবো কিনা, সেটা হচ্ছে যে ডিফারেন্স ছিল। তো এখন দিনকে দিন অনেক সোজা হইতেছে, অনেক কিছু নো কোড প্ল্যাটফর্ম হ্যান কিছু এখন ইজিলি ওরকম প্ল্যাটফর্ম বানানো যায়। কিন্তু এখন মোর প্রবলেম হচ্ছে আসলে যেটা লাইক রিয়েল অডিয়েন্সের সাথে, রিয়েল পিপলের সাথে ফাইট করা, যাতে তারা প্রাইম ভিডিও দেখে দেন তারা অন্য, এরকম অনেকগুলো ব্যাপার আছে আর কি। এটা করতে টাইম লাগবে, অনেকেরই অনেক সময় ইয়া হয়, বাট আমার মতে একদম বাংলাদেশে আরেকটা আমার কাছে মনে হয় এটা প্রবলেম হচ্ছে যে আমাদের যে কোনো প্রোডাক্ট, নট নেসেসারিলি এরকম স্পেসিফিক, যে কোনো প্রোডাক্টে আমরা খুব তাতে রেপ্লিকা বানায় ফেলতে চাই আর কি। লাইক কেউ একজন একটা বিজনেস করছে,
আমার এটা দেখে মনে হচ্ছে যে ও যদি এটা করে তাহলে আমিও করতে পারি। দ্যাটস আমিও গুড পারবো। ফর কম্পিটিশন। কিন্তু যদি এরকম লাইক 10-12 জন সবাই বানিয়ে ফেলতে পারে, সবাই যদি বানানো শুরু করে, তাইলে আসলে কেউ ব্যবসা করতে পারে না। এটা হচ্ছে বড় হ্যাঁ, সমস্যা। আমি সেম that's- জিনিস দেখছি হচ্ছে ইন্দোনেশিয়াতে, যাদের মার্কেটটা আমাদের বাংলাদেশের মতো, যেহেতু আমি যে ট্রাভেল লোকাতে ছিলাম, তাদের মার্কেট ট্রাভেল লোকা ছিল ইন্দোনেশিয়া এবং সাউথ ইস্ট এশিয়ার একটা বড় ট্রাভেল ওয়েবসাইট। তো ওখানে যেটা আমি দেখছি যে লাইক ইন্দোনেশিয়া তো তারা ওই জিনিসটা আসলে ফলো করে। তারা লাইক একজন বানাইছে, হয়তো 2 বা 3 জন কম্পিটিটর হবে, লাইক এরকম ম্যাস অ্যামাউন্ট অফ পিপল, যেটা একই কপি পেস্ট সলিউশন, বা যদি করেও দে উইল গিভ সামথিং ইউনিক, মানে খুবই ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স তো ক্রিয়েট করবে, ডিফারেন্ট একটা ফিচার দিবে যেটাতে তাদেরকে ডিফারেন্সিয়েট করা যায়, লাইক ওকে এই প্রোডাক্টটা এটা দিতে পারে, এই প্রোডাক্ট এটা দিতে পারে না। সো দ্যাটস হাউ দে ডমিনেট। বাট correct. বাংলাদেশে হয়তো আমরা তাহলে ওইভাবে চিন্তা করি না আর কি। অ্যামাজন প্রাইমে কি আপনার আপনার আমরা যখন অ্যামাজন প্রাইমে ঢুকি এরকম কোনো ফিচার কি আপনার ডেভেলপ করা আছে যেটাতে আমরা গেলেই দেখতে পারবো অ্যামাজন প্রাইমের এই ফিচারটা কোনোভাবে কানেক্টেড আপনার করা হ্যাঁ, কাজের সাথে? ডেফিনেটলি। এটা হচ্ছে যে অ্যামাজন প্রাইমে গেলে এখন টপ 10 লিস্ট দেখা যায়, হ্যাঁ, যেটা লাইক টপ 10 লিস্ট ইন দ্য রিজিয়ন। এটা সিমিলার নেটফ্লিক্স এর মতো ওরা এটা করতে চাইছে। আমার আমি ওইটার ব্যাক এন্ডে কাজ করছি, এবং আমি আচ্ছা। ওটা ডেটা ইনফ্রাস্ট্রাকচার, যে ডেটা ইনফ্রাস্ট্রাকচার দিয়ে ওই ডাটাটা জেনারেট হয়, সেই টিমে আমি ছিলাম। তার মানে ওই যে যে ছোট একটা মানে ইনিশিয়াল রিকমেন্ডেশন যেটা দেখায় ল্যান্ড করার সাথে সাথে ফার্স্ট এন্ড রিজিওনাল। আহ, আমি জানি না এখন ইউআই কিভাবে চেঞ্জ হয়েছে এবং ইউআইটা ডিফারেন্ট ইয়েতে, বাট এটা হচ্ছে যে একটা এরকম স্লাইডারের মতো থাকবে, যেখানে টপ 10 ইন দ্য ইউকে, টপ 10 ইন দ্য বিডি এরকম থাকার কথা। এখানে হচ্ছে যে ইয়েটা চেঞ্জ হবে, যে লাইক এবং এটা সব ক্যাটাগরির জন্য ডিফারেন্ট হয়, লাইক টিভির জন্য টপ 10 টিভি শো, টপ 10 মুভিজ, টপ 10 সামথিং। এই এই যে পার্টিকুলার এটা, এই এই পার্টটা আমার। আচ্ছা, আর ফেসবুকে এরকম কি কোনো ফিচার আছে যেটা গেলে ডে টু ডে লাইফে আমরা যারা এই ফেসবুক ইউজ করি এরকম কোনো ফিচার কানেক্টেড আছে যেগুলো আপনার না, কন্ট্রিবিউশন? ফেসবুকে যেটা আমি করে সেটা পুরোপুরি ব্যাকগ্রাউন্ডে, আমার হচ্ছে কোর ইনফ্রাতে ছিলাম আমি। তো কোর ইনফ্রাতে যেটা আহ, হচ্ছে যে বেসিক্যালি মানুষ ফ্রন্ট ফেসিং না আর কি। তো ওটা সব ডাটা আসছে, সেই ডাটা গুলো আমার, যেমন আমি যেটা একটা আচ্ছা। কাজ করছি সেটা হচ্ছে রিয়েল টাইম পাইপলাইন। তো সেখানে হচ্ছে লাইক অ্যাডস এর যত রিলেটেড, নট জাস্ট অ্যাড, যে কোনো ধরনের ফেসবুকে লাইক কমেন্ট যেসব অ্যাক্টিভিটি গুলো হয়, এই লগস সবগুলা আমার ইয়েতে আসে, সেই পাইপলাইনের থ্রুতে আসে। পাইপলাইনে হচ্ছে যে কিছু অপটিমাইজেশনের কাজ আমি করছি ওখানে। আর আরেকটা যেটা, সেটা এখন বাংলাদেশে তো এত পপুলার, সেটা হচ্ছে ভিআর, যেটা এআর ভিআর ভিআর যে ডিভাইসটা, মেটা মেটা কোয়েস্ট, সেটা অকুলাস। হচ্ছে যে ওইটাও হচ্ছে ব্যাক এন্ড, বেসিক্যালি ওটা ইউজার ফেসিং না। তো এটা হচ্ছে যে মোর লাইক, আমারটা হচ্ছে যে কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে ওই মেটা কোয়েস্টে ফেসবুকে যে অ্যাপ গুলা রিলিজ হয়, সেই অ্যাপ গুলা রিলিজ হওয়ার আগে সিআইসিডি তে যায়। তো সেই আচ্ছা, সিআইসিডি টিমটা মধ্যে ছিলাম আমি। আমার আচ্ছা। স্পেসিফিক, আমি ছিলাম লিড, ছিলাম হচ্ছে সিআইসিডির স্টেবিলিটি নিয়ে, যাতে মেক শিওর করা যে সিআইসিডি ওটা কাজ করতেছে as it's supposed to, এবং রিলায়েবিলিটি রাইট। বাড়ানো আর কি। আচ্ছা, তাহলে আমরা আপনার যদি মেটার এক্সপিরিয়েন্সটা একটু আমরা দুইটা বিগ টেক কোম্পানির এক্সপিরিয়েন্সটা সাম আপ করি, তো আপনি বেশ ভালো মানে টুলেই বেশ ভালো মানে কোরে একদম বেশ ভালো জায়গাতে কাজ করেছেন বলে আমার মনে হলো। তো আপনার এই পুরো সেগমেন্টটা যদি আমি একটু সাম আপ করি, আপনার বেশ এশিয়ান মার্কেটেও আপনি বেশ কিছুদিন কাজ করেছেন, বাট পুরো ডিসকাশন থেকে আমার যেটা মনে হলো ইউ আর অ্যাকচুয়ালি মোর ড্রিভেন ইনটু লাইক স্টার্ট আপ কালচার। যেমন এশিয়ান স্টার্ট আপ নিয়ে আপনার কিছু অবজারভেশন আছে, তারপরে আপনি ইউকে তে গেছেন, তারপরে আপনি ইভেন আপনার কাজের সময় বেশ ভালো টিমসে প্রোডাক্ট মানে বেশ ভালো কিছু ফিচার আপনি লিড করেছেন। তো এশিয়া আপনার ইন্দোনেশিয়ান মার্কেটে আমারও কাজ করার অভিজ্ঞতা আছে, আমারটা একটু ডিফারেন্ট। আমি হচ্ছে যে আপনার 3PL অটোমেশন নিয়ে কাজ করেছি। ইন্দোনেশিয়ান মার্কেটটা একটু ডিফিকাল্ট, মানে প্রোডাক্ট পয়েন্ট টু পয়েন্ট ডেলিভারি করতে ধরো অনেক কিছু চেঞ্জ করা লাগে, এবং প্রোডাক্টের মানে মানে ডেলিভারি একটা ভালো চ্যালেঞ্জ। ইন্দোনেশিয়া মানে খুব বড় মার্কেট, এবং ওদের টেরিটরি গুলো এমন ভাবে সাজানো, একটা প্রোডাক্ট হয়তো বা মানে জলপথে, বিমান পথে, স্থলপথে 3টা টাইপের ট্রাভেল করে তারপরে এন্ড কাস্টমারের কাছে পৌঁছায়। এবং এটা রিটার্ন এবং রিফান্ড ফ্লো গুলো আমি ম্যানেজ করতাম, যে স্টার্ট আপের জন্য কাজ করতাম। তো রিটার্ন এবং রিফান্ডটা আরো বেশি চ্যালেঞ্জিং। সো আমারও এক্সপিরিয়েন্স ওই দিক দিয়ে কিছু আছে, বাট এটা আমি বলতে পারি যে ইন্দোনেশিয়ান মার্কেট ইজ ভেরি মাচ ইভলভিং। মানে ওই মার্কেটটা আমি যা দেখছি, আমরা বাংলাদেশিরা হয়তো বা অন্য ডিফারেন্ট মার্কেট অ্যানালাইজ করতে চাই না, দুইটা মার্কেট আমার কাছে খুবই প্রমিসিং লাগে। একটা হলো যে আপনার সৌদি মার্কেট, আর একটা হলো ইন্দোনেশিয়ান মার্কেট। এই দুইটার টেকনিক্যাল ইকোনমি ইজ চেঞ্জিং র্যাপিডলি, এখানে অনেক বিজনেস স্কোপ আছে বলে আমার ধারণা। তো ভাই এখন কামিং টু দ্য পয়েন্ট, যে আপনি আসলে
আই নো দ্যাট অনেকেই অনেক জায়গা থেকে লে অফ হয়েছে, অনেকে টিম সুইচ করছে, বাট ইউ সাডেনলি টুক এ ডিসিশন টু অ্যাকচুয়ালি টেক সাম রেস্ট। সো রেস্ট নিয়ে যদি আমি বুঝাইতে চাই যে আসলে হুট করে একটা চাকরি ছেড়ে দেয়া, বা আমরা সফটওয়্যার ডেভেলপারদের মধ্যে এটা টেন্ডেন্সিটা অনেক বেশি। যেমন আপনি কেউ যদি বিসিএস দেয়, তার বিসিএস যে সুযোগ সুবিধা কোয়াইট শিওরলি এটা চাইতে একজন গুগল বা ফেসবুক বা আপনার মেটা, অ্যামাজন, যে কোনো টপ টায়ারিং সফটওয়্যার কোম্পানি বলি, এগুলো কয়েকশো গুণ বেশি বলে আমার ধারণা। এখন এরকম একটা সিকিউর জায়গা থেকে আমরা যখন মানে আসলে ছাড়ি, আপনার ক্ষেত্রে কি মনে হয়েছে? অবশ্যই আমারও কিছু অবজারভেশন আছে, আমি নিজেও অনেকবার ছেড়েছি, বাট অবশ্যই আপনার যে স্কেল আছে সেই স্কেল থেকে জিনিসটা ম্যাচ করবে না, কারণ ওই ট্রেড অফটা অনেক হিউজ। এই পর্যন্ত আপনাকে যেতে অবশ্যই পার্সোনালি আপনার অনেক সময়, অনেক কষ্ট এবং অনেক মানে এটা কি বলে, অনেক পরিশ্রম গিয়েছে। তারপরেও কেন আপনার আসলে মনে হলো যে এখন আমার একটু অফ যাওয়া দরকার? এইটার শুরুটা কিভাবে হইলো চিন্তা ভাবনা? আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে যে আসলে প্রাইভেট কোম্পানিতে কখনোই কারো জায়গা ফিক্স না, যে কেউ যে কোনো সময় হতে পারে। এবং যেহেতু এখন লে অফ কালচারটা শুরু হয়েছে, যেটা আগে ছিল না, 3 বছর আগেও লে অফ জিনিসটা ছিল না। এখন লে অফ, অনেক কোম্পানি জীবনে কখনো লে অফ করেনি, তারাও লে অফ করতেছে আর কি। তো এটা এখন একবার যখন লে অফ শুরু হয়ে যায়, তখন তাদের কালচার এটা চলে আসে যে তারা তখন এটা অলওয়েজ মনে করে যে কোনো কিছুতে হলে আমরা লে অফ। এটা এবং লে অফটা আসলে বড় হচ্ছে ওদের কাছে মোর মার্কেটিং টুল দেন হচ্ছে যে কস্ট কাটিং টুল, ঠিক আছে। অ্যাকচুয়াল রিজন, কারেক্ট। সো কারণ মার্কেটিং টুল হচ্ছে লাইক তারা হচ্ছে যে এটা শোনায় হচ্ছে যে তারা স্টকের দাম পেয়ার বাড়বে, পেয়ে যায়। ইয়া হবে। হ্যাঁ, বিকজ বেসিক্যালি বিগ টেক কোম্পানি স্পেশালি তাদের ক্যাশ ফ্লো এর কোনো প্রবলেম নেই, তাদের অবভিয়াসলি অনেক ক্যাশ আছে, বাড়ি আছে, বাট তারা জাস্ট হচ্ছে যে দেখাতে চায় যে হ্যাঁ আমি এটা করে অনেক কিছু ইয়ে করছি। তো যাক, সেটা হচ্ছে যে জিনিস। কিন্তু এখন আমার কেসে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম ব্যাপার হচ্ছে অ্যাজ এ কোম্পানিতে আমি, আমার মতে মানে বিগ টেক কোম্পানির বড় সমস্যা হচ্ছে যে প্রোডাক্টটা কি নিয়ে কাজ করবো, ইট চেঞ্জেস এ লট, খুব র্যাপিডলি চেঞ্জ হয়। লাইক আমি আজকে জিনিস কাজ করছি, এটা হতে পারে যে 1 মাস নিয়ে আমি এটাকে অবভিয়াসলি একটা জিনিস আইডিয়া করতে হয়, রিকোয়ারমেন্ট অ্যানালিসিস করতে হয়, দেন আমি ফাইনাল ইতে যাব। এইটা অনেক র্যাপিডলি চেঞ্জ হয় কোম্পানিতে। লাইক তারা হঠাৎ করে মনে করে যে এটা আমাদের কাজ হবে না, আমি এটা বাদ দেবো। এটা স্পেশালি মেটাতে অনেক বেশি। এবং হচ্ছে যে আরেকটা জিনিস যেটা হয় যে টিম চেঞ্জ হয় অনেক বেশি। তো লাইক ওরা সাডেনলি, আমরা বলি রিঅর্গ বলি আর কি, ও সাডেনলি আজকে এই টিমে আছে, ওকে পাঠিয়ে দিল আরেক টিমে। তো বেসিক্যালি লাইক আমি একটা জিনিস কাজ করতেছিলাম, ওটা আমি পুরোপুরি বাতিল, আমি এটা নতুন ভাবে একটা নতুন জায়গায় নতুন প্রজেক্টে কাজ করতে হবে। তো এইটা একটা ব্যাপার। সো এবং আরেকটা জিনিস হচ্ছে যে আম, হ্যাঁ, আমার একটা সিম্পল কাজ করলেও খুব হাইলি ইম্প্যাক্ট, বিকজ আমি জিনিস এটা করলে এটা অনেক পিপলের কাছে যাইতেছে, এটা অনেকজন ইউজ করতেছে এবং কোম্পানির বিশাল অ্যামাউন্ট অফ লাভ হইতেছে, এরকম অনেক কিছু আছে। সেটা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হয় যে ওই টেকনিক্যাল চ্যালেঞ্জ গুলা আসলে এত কঠিন আর নাই, মানে এখন যে বিগ টেক কোম্পানিতে। কাজ তাদের যে ইনোভেশন পিরিয়ডটা, তারা আমার মতে অলরেডি হয়ে গেছে তাদের ইনোভেশন পিরিয়ডটা। তারা লাইক 5 ইয়ার অর 6 ইয়ার্স এগো তারা ওই একটা বড় একটা টাইম ছিল, তারা ওই টাইমে অনেক টুল ডেভেলপ করে ফেলছে, অনেক সিস্টেম বানায় ফেলছে। এবং তারা জানে যে তারা কি নিয়ে কাজ করবে, তাদের প্রোডাক্টে কি করা লাগবে। এখন যেটা হয়েছে তাদের কাছে এখন ওরকম বড় বিগ আইডিয়া নাই, ওরকম কোনো বিগ জিনিসগুলো নিয়ে যেখানে কাজ করলে লাইক একটা ইনোভেটিভ কোনো কাজ বা এরকম এরকম কোনো কিছু নাই। তাদের এখন মোর লাইক হচ্ছে যে একটা সিস্টেম আছে, সিস্টেমে লাইক একটা নতুন বাগ হয়েছে, হয়তো আমি এটা অপটিমাইজ করলে এই বাগটা ফিক্স হবে। হইতে পারে যে এটা আগে 300 টাকা খরচ করতাম, জাস্ট বললাম আর কি, সেটা এখন যদি 100 টাকা খরচ করাতে পারি তো 200 টাকা সেভ, এরকম কাজ করে। তো এটা এরকম বড় ইম্প্যাক্টফুল কাজ আমার কাছে এখন মনে হয়, মানে ওই ইম্প্যাক্ট লাইক রিয়েল পিপলের কাছে ইনোভেশন টাইপের কিছু যাচ্ছে, এরকম জিনিসগুলো এখন আর ওদের এখানে নাই। এটা কম। আরেকটা জিনিস। মানে এটা খুবই রেয়ার আর কি, বা যদি হয় ওটা খুব স্পেসিফিক ইঞ্জিনিয়াররা ওটা নিয়ে কাজ করতে পারে আর কি। এটা হোল কোম্পানিকে ওটা ওইভাবে দেয় না। যেমন ফর এক্সাম্পল যেটা হচ্ছে যে ইনস্টাগ্রাম থ্রেড বাই করছে একটা। তো এই থ্রেড যেটা হচ্ছে খুবই স্পেসিফিক, মাত্র 16 জন না 12 জন ইঞ্জিনিয়ার নিয়ে তারা এটা বানাইছে। তো এখন আচ্ছা। 16 জন 12 জনের মোস্ট অফ দ্য পিপল তারা ছিল লাইক ফেসবুকে, তারা লাইক 10 বছর ধরে ছিল বা এরকম টাইপের, মানে because ওরা ওইভাবে মনে করে যে লাইক ওই স্পেসিফিক লোকজন এটা করতে পারবে, তারা ওইভাবেই করতে দিবে আর কি। কিন্তু যারা দিন শেষে যারা অন্যরা আরো ইঞ্জিনিয়ার আছে, তারা ওইভাবে ওই কাজগুলা করতে পারে না, বা
আর ওই যে থ্রেড বানাইছে ওটাও যে খুব ইন্টারেস্টিং এরকম না, ইটস মোর লাইক হচ্ছে যে তারা অলরেডি ইনস্টাগ্রাম আছে, তার কোড থেকে জাস্ট একটু ফোর্ক করছে, কিছু জিনিস অ্যাড করছে, ইটস নাথিং ইনোভেটিভ আই উড সে, দ্যাটস দ্য থিং। ইটস জাস্ট লাইক আমি একটা প্রজেক্টে কাজ করতেছি, বাট আমি বেসিক্যালি কোনো মার্কেট ফিট বলা বা ইয়া বলা এগুলো নিয়ে আমি কোনো কিছু দেখতেছি না। আমাকে জাস্ট বলা হইতেছে আমি একটা জিনিস বানাইতে হবে, আমি বানাইতেছি, এরকম একটা ব্যাপার। তো এই কারণে আমার এটা হচ্ছে যে আমি স্টার্ট আপে যাইতে চাই, যেখানে আমি ইনভলভ থাকবো প্রোডাক্টের প্রতি, যেখানে আমি প্রোডাক্টে জানতে পারবো যে কেন আমি এটা বানাইতেছি, কিভাবে এটা করতেছি, এটা আদৌ দরকার কিনা, এটা আরো ইয়ে হবে কিনা। তো এই গ্রোথটা আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা আমি আসলে মিস করছি, যেটা বিগ টেক কোম্পানিতে আমি বলবো। যখন আমি স্টার্ট আপে ছিলাম তখন আমি এই জিনিসটাতে ইনভলভ ছিল, এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগতো, যে আমি জানতে পারতেছি কেন আমি এই জিনিস নিয়ে কাজ করব, কি কাজ করব। দেন স্কেলেবল সলিউশন ইজ নট অলওয়েজ নিডেড। আমি একটা সিম্পল সলিউশন দিয়ে হয়তো প্রবলেমটা সলভ করতে পারতেছি, দেন হয়তো যেই প্রবলেম আমার স্কেলেবল প্রবলেম আসছে তখন আমি ওইটা কিভাবে চিন্তা করতেছি যে ওকে আমি তাহলে ডিফারেন্ট সলিউশন লাগবে। তো এই জিনিসটা আসলে আমি বিগ টেক কোম্পানিতে মিস করতেছিলাম। তো এইটা আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি স্টার্ট আপে যাই এটা একটা ইয়ে। আর হচ্ছে যে আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে এই বড় কোম্পানিতে কাজ করলে একটা স্ট্রেস একটা বড় ব্যাপার, যেটা হচ্ছে যে কজ ইভেন দো আমি খুব ইনোভেটিভ কিছু কাজ করতেছি না, কিন্তু লটস অফ মিটিং, অনেক মিটিং, অনেক মিটিং এর কারণে মেইন যে কাজগুলো করবো সেই কাজগুলো আসলে খুব করে কম, করে কাজ করার টাইম খুব কম। সো এখন ওটা ম্যানেজ করা আসলে খুবই কঠিন। সো আমাকে বেসিক্যালি ওভারওয়ার্ক করতে হয়, যাতে ওই মিটিং মিটিং গুলো তো বাদ দেওয়া যায় না, মিটিং তোমাকে করতে হবে। দেন হচ্ছে যে আমাকে ওই কাজের যেটা আমি ডেলিভার করার কথা সেটা আমার কাজ ডেলিভার করতে হবে। সো এই যে একটা, তো আমার কাছে মনে হচ্ছে এটা একটা ফ্যামিলি টাইম বা ইয়েতে এটা আমাকে হ্যাম্পার করতেছে। তো এটা আমি বলবো একটা মেজর রিজন আর কি, যে আহ, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি কাজগুলো আমার কাছে এত স্যাটিসফাইড, মানে এত স্যাটিসফাইং কাজ হইলেও আমি হয়তো কন্টিনিউ করতাম, কিন্তু জিনিসটা এত স্যাটিসফাইং মনে হচ্ছে না। স্যাটিসফাইং না, যাতে অন্য ট্রেড অফ গুলো আমার মানে নেগেটিভলি আসতেছে হ্যাঁ, এই হ্যাঁ, জিনিসটা না ভাইয়া। মানে আমরা যদি, আমি কিভাবে বলবো, আমি নিজে খুব অ্যাভারেজ কোয়ালিটির ইঞ্জিনিয়ার, আমি নিজে ভালো সফটওয়্যার ডেভেলপার না, ভালো কোডারও না। বাট আমি পুরা সফটওয়্যার ডেভেলপমেন্টের লাইফ সাইকেল, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর আমার আসার একটা কারণ হইলো যে আমি মানে খুব ফ্যাসিনেশন থেকে আসছিলাম যে আমার অফিস টফিস যাইতে হবে না, আমি ফ্রিল্যান্সিং করে চলতে পারবো, আমার কর্পোরেট পলিটিক্স এর মধ্যে যাইতে হবে না, আমি আমার মতো লাইফ মানে জীবনটা কাটাইতে পারবো। বাট ফ্রাস্ট্রেটিংলি আমি যখন চাকরি করতে আসছি, মানে ফ্রিল্যান্সিং তখনও শুরু করিনি বা ফ্রিল্যান্সিং এ যাইনি, আগে চাকরিতেই ঢুকছি। তো নর্মালি চাকরিতে ঢোকার পরেও মানে এরকম খুবই বড় সড়ো একটা কোম্পানিতেই আমি ঢুকছিলাম বাংলাদেশের। এখন মানে তারপরে আমি ইন্টারন্যাশনাল কিছু এমএনসির সাথেও কাজ করছি। আমার কাছে এই জিনিসটা খুবই ফ্রাস্ট্রেটিং লাগছে যে আমি দেখা গেল যে আসলে টোটাল ডে এর একটা আউটপুট হচ্ছে একটা ফাংশন, বাট ওইটারে কোম্পানির কমপ্লায়েন্স রেডি করতে আমার আরো 3-4 দিন লেগে গেল। মানে আমার কষ্ট এটা না যে আমি হইতে পারে একটা ফাংশন লিখেও এটার বিজনেস ইম্প্যাক্ট অনেক 10 লাইনের কোডেও, বাট আমার কথা হলো যে আমি তো দৌড়াইতে আসছি এইখানে, আমি তো 5 মিনিট মানে আমি তো একটা মানে কি বলবো মানে 1 মাইল দৌড়াই আমাকে আমাকে আমার কেমন জানি মনে হতো যে বন্ধ করে আমার শুধু 1 মাইলই দৌড়াইতে দেওয়া হচ্ছে, রাদার দেন মানে ইভলভিং ইনটু দ্য ইঞ্জিনিয়ারিং প্রসেস। আমি কোম্পানির প্রসেসের মধ্যে বেশি ইনভলভ হয়ে গেছে এবং আমার কাছে সার্টেন টাইম পর মনে হয়েছে আমি আসলে কোনো একটা স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ শিখতেছি না, জাভা শিখতেছি না, বা আমি ডটনেট কোর শিখতেছি না, আমি আসলে ওই কোম্পানি দিয়ে বানানো নতুন একটা ফ্রেমওয়ার্ক শিখতেছি। ইভেন ওই ল্যাঙ্গুয়েজও আমার ডিসকভার করা হচ্ছে না, এবং উইচ ইজ ভেরি অ্যালার্মিং। এই কোম্পানিটা ছাড়লে আমার এই ফ্রেমওয়ার্ক, এই ল্যাঙ্গুয়েজ, এই প্রসেস অন্য কোথাও আর কাজে লাগবে না। অ্যাবস্ট্রাকশন লেভেলে এগুলো কাজে লাগবে, আমার স্ক্রাম সিস্টেম কাজে লাগবে, ইঞ্জিনিয়ারিং প্রসেসগুলো নিয়ে আমার নলেজ ডেভেলপ হবে, বাট এদের মতো করে প্রোডাক্ট অন্যজন বানাবে এর কোনো গ্যারান্টি নাই। ইউক্রেনের টিম একভাবে প্রোডাক্ট লিখতেছে, ওই কোম্পানির যদি অন্য আরেকটা টিমে যাই এশিয়ান টিম আরেকভাবে প্রোডাক্ট লিখতেছে, এবং বাংলাদেশি টিম আরেকভাবে প্রোডাক্ট লিখতেছে। তো নর্মালি যেটা হয় যে নড়ানড়ির ক্ষেত্র যেটা বললেন, এইরকম কোম্পানিতে কাজ করতে যাই আমি এটাও দেখছি যে এই যে টিম সুইচিং হয়, পুরা কন্টিনেন্টাল সুইচ করা লাগে কোডে। মানে এক টিম একভাবে কাজ করতেছে, ওদের কমপ্লায়েন্স আলাদা, আর এক টিমে পিআর দেয়াই মুশকিল। ওরা যে পিআরে কি চাচ্ছে, এবং এই যে স্ট্রেসের ব্যাপারটা আমি একটু টাচ করবো এখানে। আমরা বাংলাদেশি ইঞ্জিনিয়াররা ম্যানেজ করতে এটা খুব পোরলি আমরা ম্যানেজ করি। নর্মালি যেটা পিআর বুলিং আছে, আপনার বড় কোম্পানি বলেন ছোট কোম্পানি বলেন সব জায়গাতে পিআর বুলিং আছে। আমার এইরকমও দিন গেছে যে পিআর বুলিং এ আটকায় আমার মানে খুব ভালো, এবং সেও খুব ভালো ইঞ্জিনিয়ার, পিআর বুলিং এ আটকায় 5 দিন আমি আটকা আছি। 6 নম্বর দিন আমি বলছি ভাই আমি এটা সলভ করতে পারবো না, আসেন পেয়ার কোডিং করি, আমার এই পেয়ারটা তো অ্যাপ্রুভ হইতে হবে, 6 নম্বর দিনে আসেন পেয়ার কোডিং করি।
তো উনি আসলে 2 ঘন্টা আমার সাথে কোডিং করার পর বলতেছে, ভাই এটা আসলে ইম্পর্টেন্ট এত কিছু না, আপনি এটা ছেড়ে দেন। তো আপনি আমাকে 6 দিন আটকায় রাখলেন কেন? আমি তো বলতেছি যে আসলে আসলে এটা ইম্পর্টেন্ট না, আপনি এটা ছেড়ে দেন। জানি মানে একটা একটা লেয়ার মক করা লাগতো, টেস্ট লেয়ার। টেস্ট লেয়ারের মকিংটা আমি করতে পারতেছিলাম না। তবে এটা খুবই নিউ এবং মানে এটা কি বলে কাটিং এজ টেকনোলজির একটা টুল, সেটা আমার টেস্ট লেয়ারে মক করতে হবে। টেস্ট লেয়ার আমি মক করতে পারতেছিলাম না। এটা জানি এটা মক করলেও 2 দিন পরে লাইব্রেরি ভার্সন চেঞ্জ হলে আমাকে আবার এটা চেঞ্জ করা লাগবে, বা সামহাও এটা এত বেশি ইম্পর্টেন্ট কিছু না। আমি আমার মতো মক করে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আমি ওটা মানবে না। তো এই যে বললাম ইঞ্জিনিয়ারিং প্রসেস, মানে আমি যে জানার জন্য সফটওয়্যার ডেভেলপার হইতে চাইছিলাম, বা আমি আসলে কোড করার জন্য বা টুলস বানানোর জন্য ইঞ্জিনিয়ার হইতে চাইছিলাম, কাজ করার জন্য ফ্রিলি, আমার কাছে এমন সময় মনে হয়েছে যে এর চাইতে ব্যাংকের চাকরি ভালো ছিল বা বিসিএস দা ভালো ছিল, কারণ আমি মোর প্রসেস ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি। আমার এখানে আসলে ফ্রিডমের স্কোপ খুবই কম। তো তারপরে তো কোভিড এসে গেল এবং স্টার্ট আপ। এখন আপনার এখানে যে জিনিসটা টাচ করতেছেন, আমি ওইদিকে ডেফিনেটলি যাব। এই পুরা মানে সিস্টেমটা আমার চেঞ্জ করে দিছে স্টার্ট আপ। তো আমি বাংলাদেশে সহজে কাজ করছি স্টার্ট আপে, মানে পুরা যে কর্পোরেট মাইন্ডসেট এবং কোড করতে গেলে আমার ব্যাংকারের মতো চলতে ফিরতে হইতেছে, এই জিনিসটা আমার সহ্যই হচ্ছিল না। তারপরে এখানে একটা সেভিং এলিমেন্ট হিসেবে স্টার্ট আপ অ্যাড হয়েছে, এবং স্টার্ট আপের ইটসেলফ নিজস্ব স্ট্রাগল আছে, স্টার্ট আপে কাজ করার সুবিধা অসুবিধা আছে। বাট স্টার্ট আপে একটা জিনিস তো কনফার্ম, আপনি পুরো ইঞ্জিনিয়ারিং প্রসেসের এন্ড টু এন্ড টাচ করতে পারবেন। যে যত কাজ করতে চায় তাকে কাজ করতে দেওয়া হবে, মিনিমাম একটা থ্রেশহোল্ড থাকে। তারপরে আপনি যতদূর কাজ করতে পারেন সেটা কোম্পানির জন্য ভালো, সবাই অ্যাপ্রিসিয়েট করবে, কেউ আপনাকে আর আটকায় রাখবে না। বাট স্টার্ট আপ, এমনও স্টার্ট আপে কাজ করছি যেটা স্টার্ট আপ আসলে স্টার্ট আপ থেকে একদম ওয়েল ফুল ফ্লেজড কর্পোরেট কোম্পানিতে যখন যায়, তারা কিন্তু আবার ওই সেম লম্বা প্রসেস ফলো করা শুরু করে, সেম প্রসেস ফলো করা শুরু করে। মানে বোথ সাইডই আমি দেখছি মোটামুটি। তো আপনাকে বলবো যে আপনি মানে আপনি নিজেরও স্টার্ট আপ মানে আছে, মানে স্টার্ট আপ নিয়ে আপনার বহুত এক্সপিরিয়েন্স আছে। তো আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করলাম যে স্টার্ট আপ কেন সেভিং এলিমেন্ট আমার জন্য। আবার আমি নিজেও 2-3 বার স্টার্ট আপের অ্যাটেম্প নিয়েছিলাম, মোটামুটি সেগুলো তো আমার, আমি বলবো যে সেগুলো তো ফেল, ফাইন্যান্সিয়ালি ফেল, বাট ওইগুলো থেকে লার্নিং অনেক বেশি, যেগুলো আমি হয়তোবা কোন একটা বিগ টেকে আমি হয়তোবা খুব খেটে খুটে মানে 2-3 বছর প্রবলেম সলভ করিডোরে লিড কোড করিডোরে আমি যাইতে পারতাম। বাট আমি পার্সোনালি মনে করি যে দুই তিনটা ফেলিয়ার আমার মধ্যে যে জিনিসগুলো ঢুকাইছে, হয়তোবা এটা আমি অন্য জায়গায় গেলে মানে এটা এই এই স্কেলের মানে এক্সপিরিয়েন্সটা আমার হতো না। তো আমরা ডেফিনেটলি সেটা নিয়ে সময় থাকলে আলোচনা করবো। বাট আপনাকে আমি বলতে চাই, আপনার এখন প্ল্যান কি, যে আপনি আসলে স্টার্ট আপ নিজে করবেন, নাকি স্টার্ট আপ কোনো একটা ওয়েল ফান্ডেড স্টার্ট আপে কাজ করবেন, নাকি খুবই গ্রিনফিল্ড প্রোডাক্টে, কি কি প্ল্যান আপনার? তো এখন প্ল্যান হচ্ছে আসলে নিজের এখন পার্সোনাল প্ল্যান হচ্ছে আমি একটা ইভেন্ট টিকেটিং ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, which is আমি বলবো যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি যেটা দেখছি আর কি। আমি লাইক কোভিড এর সময় বা ইয়ার সময় আমি কিছু ওয়েবিনার অ্যারেঞ্জ করছিলাম। ওয়েবিনার অ্যারেঞ্জ করার সময় আমি দেখছি যে লাইক আমি তখন ফ্রিতে ছিল, মানুষজন অনেক প্রায় একটা ওয়েবিনার মানে প্রায় 300 লোকের মতো সাইন আপ করছে। কিন্তু দিন শেষে আমি যখন ওয়েবিনারটা অ্যারেঞ্জ করছি তখন ইট ওয়াজ লাইক 20 জন 30 জন পার্সন এরকম তারা জয়েন করছে। তো দ্যাট ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টিং, মানে যে যেটা লাইক 300 লোক জয়েন করা আর লাইক 30 জন জয়েন করার মধ্যে। এরপর তখন বলেছে যে ওয়াই দ্যাট একটা লাইক হ্যাভ এ রিজার্ভেশন সিস্টেম, যে তারা লাইক অ্যাটলিস্ট কিছু পে করবে, যাতে তারা হইতে পারে আমি তাদেরকে পরে রিফান্ড দিয়ে দেবো পরে হবে, বাট অ্যাটলিস্ট মেক শিওর করা যায় তারা জয়েন করতেছে আর কি। ঠিক আছে। এবং পরে আমি দেখলাম এরকম আরো অনেক কেস আছে যেখানে মানুষজন এরকম ওয়েবিনার অ্যারেঞ্জ করতেছে, তারা তাদের পেমেন্ট তারা অন্য একটা থ্রুতে নিতে চাচ্ছে, তাই গুগলে ইয়ে করতে হয়, দেন তাদেরকে বিকাশ করতে হয়, তারা বিশাল প্রসেস আর কি। তো বাংলাদেশে আমার কাছে দেখলাম যে এরকম কোনো সিস্টেম নাই যেখানে এভাবে পেমেন্ট নিতে পারে বা ইয়ে করতে পারে। আমার কাছে এখন আমি পার্সোনাল একটা প্রজেক্টে কাজ করছি, যেটা হচ্ছে লাইক এরকম একটা সাইট বানানো যেখানে ওয়েবিনার ওরা অ্যারেঞ্জ করবে। এটা হচ্ছে যে ইমিডিয়েট আপনি যে কাজটা করতেছেন এটা ইন্ডি হ্যাকার টাইপের প্রজেক্ট আর কি, আপনি সলো কাজ করতেছেন আর কি। অলরাইট, এখানে আমি একটা জিনিস অ্যাড করি। নরমালি যেটা হয় যে আমি অনেক অনলাইন এরকম ইভেন্ট করার প্ল্যান করছি, 400 জন যদি রেজিস্ট্রেশন করে 80 থেকে 100 জন জয়েন করে, এটা বেস্ট কেসে। এটা আসলে মানুষের আমি যেটা দেখছি ইউজুয়াল টেন্ডেন্সি, ইভেন টাকা দিলে এটা জিনিস আপনার আরো হয়তো বা মানে 50% আপনি ড্রপ করবে, টাকা দিয়েও করবে না। এর মধ্যে যারা টাকা দিয়ে করবে না তারা 50% আবার হচ্ছে যে পরে রেকর্ডিং দেখে নেবে, আর 50% এগুলা ডাম করে রেকর্ডিং রেখে দেয়, এইরকম আর কি টেন্ডেন্সিটা দেখছি। হ্যাঁ, মানে আমার ওইটা ওইভাবে আমার ইয়েটা না, মানে এটা জাস্ট এটা একটা এক্সাম্পল। আর একটা এক্সাম্পল আছে লাইক আমি যেটা 1-to-1 আমার সাথে মিট আছে, 1-to-1 আমি তাদের সাথে আমার স্লট ঠিক করছে, এবং তারা ওইটা নো শো টাইপের ছিল। তো ওইটা তো এবং তারা যেমন জানাও নেই লাইক আমি আসবো, সে আসতে পারবে না বা এরকম কিছু। সো
ওইটা হচ্ছে যে মোর লাইক টাইম ওয়েস্ট আর সামথিং, তাই না? তো এরকম জাস্ট ওই কাজগুলা না হয়, বাট মেইনলি আসলে আমার জন্য না, বাট মেইনলি ইয়েটা হচ্ছে যে লাইক আমি দেখলাম যে অনেকে এরকম ওয়েবিনার থেকে শুরু হ্যাঁ করে আছে লাইক আরো আছে। টিম ইভেন্ট আছে আর অনেক কিছু আছে। তো সেইখানে যে রিজার্ভেশন প্রসেসটা, এই প্রসেসটা আসলে খুবই মানে স্মুথ নাই, সবাই লাইক নিজে একটা ওয়েবসাইট বানায় ফেলতেছে, বা লাইনলে হচ্ছে যে লাইক এরকম খুবই ম্যানুয়াল প্রসেসে টাকা নিতেছে বা ইয়ে করতেছে। এই জিনিসটা যাতে লাইক একটা স্ট্রিম লাইন করা যায় আর কি। তো সেটা হচ্ছে যে, যদিও এটা বাইরের দেশে এরকম আছে লাইক meetup.com বা ইয়া, ওখানে এরকম অলরেডি আছে, কিন্তু যে ওরা বা বাংলাদেশের পেমেন্ট গেটওয়ে ওপেন নাই আর কি। সো এই জন্য একটা বড় ইন্ডিয়ান মনে হয় একটা আছে টপমেট নাম, ওরা বেশ ভালো টপ। লিঙ্কডইনে দেখি আছে। আমি ভাই আরেকটা জিনিস আমি টাচ করবো, সেটা ভুলে গেছি। সেটা হলো যে মানে ইউ এনজয় মোস্টলি মেকিং সাম ইউজফুল থিং, যেটা কিনা এন্ড টু এন্ড ভিজিবিলিটি আপনার কাছে আছে। জিনিসটা আরেকটু ভালোভাবে যদি বলতে চাই, যে স্টার্ট আপে যেমন আপনি একটা প্রোডাক্ট বানাইতেছেন, এখানে আপনার ওনারশিপটা অনেক বেশি। ওনারশিপটা বলতে আপনি পুরো প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে, প্রোডাক্ট ডিজাইন থেকে শুরু করে, কোডিং থেকে শুরু করে, ইচ এন্ড এভরি লেয়ারে আপনার অনেক লেয়ারে কন্ট্রিবিউশন থাকে। লাস্ট ইয়ার যেটা হয়েছিল এই টাইমে, আমার আবুধাবিতে আমার জন্য কোম্পানি আমার আমার মোটামুটি 1-1.5 মাস ওরা একটা ফাঁকা জায়গা বুক করে রাখছে। বাসা ভাড়া নেওয়া শেষ, যে আমি শুধু মুভ করব, এই জন্য মুভ করলেই সেখান থেকে কন্টিনিউ করবো, রিমোট জব আর অন প্লেসে সেটা কনভার্ট করবে আর কি। পরে ঠিক এক্সাক্ট এই পয়েন্টটা থেকে আমি ওইখানে মুভ করি নাই, কারণ ওইখানে শুধু আমি যে সাইকেলটার কথা বললাম, 2-1টা প্রোডাক্টের সাইকেল নিয়ে আমি আসি। কিন্তু আমার কাছে তখন যে নিড ছিল, মানে আমি মেন্টালি যেভাবে প্রিপেয়ার, যে আমার এমন কোনো প্রোডাক্ট বা এমন কোনো টিম লাগবে যেটার 100% ওনারশিপ আমার কাছে, ইঞ্জিনিয়ারিং ওনারশিপ। 100% ওনারশিপ তো আসলে সম্ভব হবে না, বাট আমার কাছে তখন মনে হয়েছে এটা একটা বিষয়, আমার ওনারশিপ অনেক কম। সেকেন্ডারি একটা বিষয় হচ্ছে আমার অনেক কিছু লার্ন করা লাগবে, যেটা যদি আমি এখন শুধু টাকার জন্য যাই, এই টাইমটা আমি পাবো না। কারণ যে ফাস্ট পেসিং টেকনোলজি ইভলভ হইতেছে, আমার নিজের টেকনিক্যাল কম্পিটেন্সি এবং ক্যাপাসিটি ওইখান থেকে হয়তো 2 বছর কাজ করে আমি অনেক টাকা আনতে পারবো। দুবাই এন্ড আবুধাবি ইজ নট এ সেফ প্লেস, যে কোনো সময় আপনার চাকরি যেতে পারে, এবং গেলে অথবা এখানে 2 মাস 1-1.5 মাস স্টে করার কোনো অপশন নাই, কষ্টটা তো আপনার উঠাইতে হবে। তো আমার কাছে মনে হলো যে আমি এই ইনকামটা স্যাক্রিফাইস করে, রাদার দেন ডুইং দিস, আমি আরো 1-2টা প্রোডাক্ট অ্যাটেম্প নেই এবং এর মধ্যে লার্ন করতে থাকি, আর কনসালটেন্সি বেজে যত কাজ থাকবে সেগুলো আমি করতে থাকি। তো আমি জানি না আমি মানে ভুল ছিলাম না সঠিক ছিলাম, সেটা হয়তো আরো কিছু সময় গেলে বলা যাবে। ইন টার্মস অফ আর্নিং মানি আর ইন টার্মস অফ গেইনিং দ্য নলেজ, আমি বলবো যে ওই ডিসিশন গুলো নেওয়া আমার জন্য মানে অনেক বেটার ছিল, অনেক বেটার। আমি ওই কাজ করলে, আমি যেটা বললেন, আমার ক্ষেত্রে যেটা প্রবলেম ছিল, এই এন্ড টু এন্ড ছোট ছোট টেকনোলজি গুলো আছে, ওই সেম প্রবলেম। আমি ফুল জায়গায় টাচ করতে পারতেছিলাম না। আমার কিছু জায়গায় ধরেন যে মেসেজ বাস দেওয়া আছে, এখন মেসেজ বাসটা আমি ফল্ট টলারেন্ট বানাবো কেমনে, ওইটা জানতাম না আমি। আমাকে শুধু একটা মেসেজ পাঠাইলেই হইতো, জাস্ট একটা টপিক দিত, পাঠাইলেই হইতো। কিন্তু পুরা সিস্টেমে কি হচ্ছে ওই জিনিসটা তো আমি নিজে মেক করার চান্স পাইতাম না। এবং ওই যে বললেন যে পুরা লাইফ সাইকেল কমপ্লিট করে এত স্ট্রেস থাকা লাগতো, আমার নিজের যে ক্রিয়েটিভ কোডিং করব বা ক্রিয়েটিভ কিছু একটা করব, ভিডিও বানাবো বা ফ্যামিলিকে টাইম দিব, এইগুলা হচ্ছিল না। আমার কাছে অন দ্যাট টাইম মনে হয়েছে লেটস টেক এ ব্রেক, এবং এটা এমনি চলতে দেওয়া যাইতে পারে না। টাকার জন্য তো আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করা লাগতেছে আর কি। এবং ওই ওই সেম সেম জিনিসটা আমি অ্যাড করলাম আপনার সাথে। এবং এখন যে স্টার্ট আপ নিয়ে আপনি যে কথাটা বললেন, আমি ফুললি একমত আপনার সাথে, যে আসলে স্টার্ট আপে অনেক কিছু করার থাকে। বাট এই যে প্রোডাক্ট আইডিয়া গুলো নিলেন, মানে আমার লাইফের আমি যা ইনকাম করছি, মানে এটা আমি বোল্ডলি বলি, এটা আমার পরিবার আমার জন্য অনেক সাফার করছে। আমার লাইফে যা ইনকাম করছি, এগুলো সব আমি স্টার্ট আপ করতে যা বলা চলে মানে উড়াই দিছি। আমার কোনো মানে এটা অন ইয়ার বলতেছি, আমার কোনো সেভিংস বা আমার অনেক কিছু যে থাকবে, টাকা অনেক কামাইছি কিন্তু 1 টাকাও নাই। এই টাকাগুলো আমি স্টার্ট আপে ইনভেস্ট করছি। মোস্ট অফ দ্য টাইম আই ফেইল্ড ডিউ টু নট হ্যাভিং দ্য প্রপার নলেজ অফ মার্কেট কমপ্লায়েন্সেস। মানে আমি এমন একটা মার্কেটে ঢুকতে চাইতেছি, সেটার কমপ্লায়েন্স নিয়ে আমার কোনো আইডিয়া নাই, সেটার মার্কেট সাইজ নিয়ে আইডিয়া নাই, সেই মার্কেটে এন্ট্রি ব্যারিয়ার কি কি এটা নিয়ে আইডিয়া নাই, ওই মার্কেট থেকে এক্সিট কেমন নেই এটা নিয়ে আইডিয়া নাই, ওই মার্কেটের আমি টার্গেট ইউজার গুলো আছে কোথায় এটা জানি হয়তো, সেগুলোকে আমি অনবোর্ড করবো কেমন এটা নিয়ে আমার আইডিয়া নাই। তো আমার টোটাল ইউটিউব ক্যারিয়ারের বা আমার এই যে কন্টেন্ট মেকিং ক্যারিয়ারের ওই ফেইলার থেকে শুরু, যে আসলে মানুষের সাইকোলজি কেমনে বোঝা যায়, মানুষ আমার কথা কেন শুনবে, মানুষ আমার প্রোডাক্ট কেন নিবে, ওই সেম জায়গাটা। আমি কিন্তু ভাই একটা কোর আমি সফটওয়্যার ডেভেলপার, আমি এইসব ভিডিও এইসব বুগিজুগি হয়তো বা এখন করতেছি, ওটা একটা নো কতদিন করবো। বাট এই যে মানুষের সাইকোলজিটা বুঝে একটা প্রোডাক্ট পিচ করা, এটা ওয়ান অফ দ্য ভেরি ডিফিকাল্ট জব ইন দিস ওয়ার্ল্ড। মানে আমি আজকে প্রোডাক্টটা নিতে পারি, বাট কালকে প্রোডাক্টটা বানাইতে পারি, কালকে প্রোডাক্টটা মানুষজন নিবে কিনা,
এবং নিলে সেটার প্যাকেজিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড ডেলিভারি, এই জায়গাটা না ভাই ইউএসএ, ইউরোপ, মানে মানে আউটসাইডের ওয়ার্ল্ড, ইভেন ইন্ডিয়ানরা, দে হ্যাভ নেইলড দিস প্রসেস। এটা মানে অস্বীকার করার কোনো উপায় নেই, এবং তারা বছরের পর বছর এগুলো নিয়ে লেগে থাকে। এবং আমার ওই স্পেসিফিক জায়গাটায় ফেইলিয়ার। তো আমি আপনার কাছে একটু জানতে যাবো, মানে বিফোর ওয়ান ইউ থিঙ্ক অ্যাবাউট এ প্রোডাক্ট, আপনার মানে নর্মালি ইউজুয়ালি প্রসেসটা কিরকম থাকে? যে আপনি অবশ্যই প্রোডাক্ট আমরা বানাইতেই পারবো, আমরা ইঞ্জিনিয়ার, এটাই আমাদের জন্য একমাত্র সমস্যা, এটাই সমস্যা, এটাই সুবিধা, এটাই সমস্যা, আমরা চাইলেই প্রোডাক্ট বানাইতে পারি। বাট হাউ ডু ইউ প্ল্যান টু মার্কেট দিস স্টাফ? হাউ ডু ইউ প্ল্যান টু মেক মানি আউট অফ দিস প্রোডাক্ট? এটা আপনি কিভাবে চিন্তা করেন, বা আপনার মেন্টাল ফ্রেমওয়ার্কটা কিরকম থাকে? আচ্ছা, প্রথমে যেটা হচ্ছে, আমি যে প্রজেক্টের কথা বললাম সেটা মোর লাইক পার্সোনাল প্রজেক্ট, ইটস নট আ স্টার্ট আপ বা এরকম কিছু। বাট আমি কথা বলতেছি লাইক মাল্টিপল কো ফাউন্ডারের সাথে বা ফাউন্ডারের সাথে, দে উইল অ্যাক্ট অ্যাজ এ সিইও, ঠিক আছে? বিকজ আমি দিন শেষে আমি সেলস পিপল না, আমি দিন শেষে মার্কেটিং পিপল না, বাট আমি প্রোডাক্টটা আন্ডারস্ট্যান্ড করতে পারবো এবং প্রোডাক্টটা বিল্ড করতে পারবো। দ্যাটস আমি মোর লাইক সিটিও রোল আর কি। তো হুম, আমি হুম, কথা বলতেছি, এবং অবভিয়াসলি যাদের সাথে কথা বলি তাদের সাথে কথা বলতে গেলে ওই একই কোশ্চেনটাই আসে, যে প্রোডাক্ট মার্কেট ফিটটা কেন এটা হইতে পারে বা কি লাগতে পারে। প্রথম যেটা আমার লার্নিং পয়েন্ট, যেটা হচ্ছে যে প্রোডাক্ট কে চেঞ্জ করতে হবে, অ্যাডাপ্ট করতে হবে, ইভলভ করতে হবে বেসড অন মেনি ডিফারেন্ট থিংস। আমি আজকে যে প্রোডাক্ট নিয়ে নামছি সেটা মার্কেট ফিট নাও থাকতে পারে, বাট সেই মার্কেট ফিট দেখতে যায় আমি দেখলাম যে কিছু স্পেসিফিক ফিচার মানুষজন চায়, তো সেই দিকে পিভট করাটা হচ্ছে স্টার্ট আপ লাইফের একটা পার্ট। তো আমি ইনিশিয়ালি যে আইডিয়া নিয়ে শুরু করব, সেই আইডিয়া নিয়ে যে আমি লঞ্চ করতে পারবো সেই দিন আসলে এখন আর নাই। আগে আগে রাইট। হয়তো ছিল, আগে ওইভাবে ছিল, কিন্তু এখন আর ওইভাবে কাজ করে না। এখন যেটা হচ্ছে যে অনেকগুলো ব্যাপার আছে, একটা এক্সাম্পল দেই। ইউএসএ হচ্ছে অনেক মোর লেনিয়েন্ট যে কোনো কিছু করার ক্ষেত্রে, যে কোনো কিছু অ্যাকোয়ার করার ক্ষেত্রে, নতুন কিছু আইডিয়া, নতুন কিছু জিনিস অ্যাবজর্ভ করার ক্ষেত্রে ইউএসএ মার্কেট খুবই লেনিয়েন্ট, তারা খুব ইজিলি গ্র্যাব করে ফেলতে পারে খুব জিনিসটা। যেখানে ইউকে বা ইউরোপিয়ান মার্কেট হচ্ছে খুবই স্ট্রিক্ট, খুবই কনজারভেটিভ, তারা একটা জিনিস সহজে নিতে পারে না। জাস্ট একটা এক্সাম্পল দেয়, একটা হেলথ সেক্টরে আমি যদি একটা হেলথের অ্যাপ বানাই, বা একটা জিনিস যেটা লাইক হেলথ সেক্টরে বা হতে পারে হসপিটালে কিছু অপটিমাইজেশন করবে, এই জিনিস যদি আমি পিচ করি ইউকে বা ইউর হসপিটাল বা যে মেডিকেল যারা আছে, তারা লাইক খুব ইয়ে করবে, কি দরকার, আমাদের অলরেডি সিস্টেম অনেক আছে, খুব ভালো কাজ করতেছে, আমার এটা লাগবে না। অন দ্য আদার হ্যান্ড, এটা যদি আমি ইউএসএ তে যাই, ইউএসএ তে বেশিরভাগ হসপিটাল প্রোভাইডার হচ্ছে প্রাইভেট, এবং তারা থ্রাইভ করে অপটিমাইজেশনের উপর, কজ যেখানে অপটিমাইজেশন করবো সেখানে আমার মোর টাকা সেভিংস হবে, তারা টাকা আরো বেশি আর্ন করতে পারবে, এরকম একটা ব্যাপার। তো ওইখানে তারা এরকম একটা জিনিস পিচ করলে তারা ওটাকে মনে করে, ওকে, আমার যদি এটা 2% অপটিমাইজেশনও করে, দিন শেষে তাদের $1,000,000 মধ্যে 2% কত, 200K সামথিং, তাই না? তো তারা ওইটা দিয়ে লেখা আরো দুইজনকে হায়ার করতে পারতেছে, তাই না? মানে দে থিঙ্ক ডিফারেন্টলি। এটা হচ্ছে ডিফারেন্স আর কি। এখন এক একটা দেশের, আমি মানে এটার জন্য যে প্রোডাক্টটা যখন আমি বিল্ড করবো, প্রোডাক্টের ইয়ে হচ্ছে যে আমার টার্গেট অডিয়েন্সটা কে, এটা কি টার্গেট রিজিয়ন আছে, কোনো টার্গেট ইয়ে আছে, তো এরকম অনেকগুলো ব্যাপার থাকে আর কি। এটা একটা জিনিস। দেন হচ্ছে যে একটা মানে যেটা স্টার্ট আপে আমার মানে এখন পর্যন্ত অবভিয়াসলি আমি একদম ফাউন্ডার হিসেবে কাজ করিনি, বাট আমি অ্যাজ এ ফাউন্ডিং ইঞ্জিনিয়ার হিসেবে যখন ছিলাম, তখন আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রোডাক্টটা ফিট হবে, এটা আগের থেকে এত ভালো মতো বোঝা যায় না। আসলে মার্কেট ফিট কিরকম হবে এটা আগের থেকে ভালো মতো বোঝা যায় না। উই নো দেয়ার ইজ এ প্রবলেম, আমাদের জানে যে একটা প্রবলেম আছে এবং এটার একটা সলিউশন বাই করতে হবে, বাট আমি যে সলিউশনটা বাই করছি সেটা যে কারেক্ট সলিউশন এটা তো কেউ বলতে পারবে না, কারণ দেয়ার ইজ নো রাইট এন্ড রং অ্যান্সার, তাই না? তো আমি যেটা বানাইছি সেটা আসলে দিন শেষে যারা ইউজার তারা বলবে যে এটা ভালো কিনা। তো বেসিক্যালি আমাদের প্রথম জিনিস হচ্ছে প্রবলেমটা ফাইন্ড করা, যে একটা প্রবলেম আছে। হইতে পারে যে মানুষজন ধরলাম যে তারা গাড়ি চালাইতেছে, তো গাড়িটা হচ্ছে যে প্রতিদিন সকালে ওয়াশ করতে হবে, এটা একটা প্রবলেম। তো এটা এবং ওয়াশ করতে হবে, এটা কয়জন ওয়াশ করে, কয়জন ক্লিন করে, কয়জন কি করে, এই ডেটা যদি আমরা পাই তাহলে একটা কনফিডেন্স ক্রিয়েট হয় যে এরকম একটা প্রবলেম আছে, মানুষজন এরকম প্রবলেম ফেস করতেছে, আমাদের একটা সলিউশন লাগবে। এখন দুইটা জিনিস আছে, একটা হচ্ছে কিছু প্রবলেম আছে যে প্রবলেম হচ্ছে ফ্যান্সি প্রবলেম, ঠিক আছে? মানে মানুষজন এটা নিড না, তারা এটা ভালো লাগে আনসলিসিটেড বা থিং, করে এরকম, দরকার হ্যাঁ, নাই। তারা এটার জন্য টাকা খরচ করতে রাজি হবে না, তারা এটা করতেছে, তারা নিজেরা নিজেরা করতেছে, তারা খুব ভালো লাগতেছে, তারা করতেছে। আর কিছু জিনিস আছে তারা এটার জন্য টাকা খরচ করতে রাজি আছে, কারণ দিন শেষে তো আমাকে কোম্পানি হিসেবে প্রফিটেবল হতে হবে, কোন কোম্পানি হিসেবে রেভিনিউ আর্নিং করতে হবে, তাই না? তো এখন হচ্ছে যে ওইটা হচ্ছে যে ব্যাপার, যে যে প্রবলেমটা তারা ফেস করতেছে
এটা কি ফ্যান্সি প্রবলেম নাকি সেটা তার বেসিক নিড বা তার ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এই জিনিসটা হচ্ছে যে আবার কিছু ক্ষেত্রে আবার আছে যেগুলো খুবই ইনোভেটিভ জিনিস, যেটা লাইক মানে আমরা অ্যাজ এ আমরা প্রবলেম থেকে সলিউশন বাই করতেছি না, আমরা একটা সলিউশন বাই করছি যেটা পরবর্তীতে একটা প্রবলেম ক্রিয়েট করছে। ঠিক আছে, তো এরকম অনেক কিছু অনেক প্রবলেম অনেক সময় হয়, কিন্তু ওটা খুব রেয়ার আর কি। এখন ওইসব টাইপের সলিউশনে বেসিক্যালি ফান্ডিং পাওয়া বা পাওয়া খুবই ডিফিকাল্ট, বাট মোর লাইক হচ্ছে একটা সার্টেন প্রবলেমের জন্য আমি সলিউশন বাই করছি। তো মানে আপনি মনে হয় কিছু দূর গেছেন, আমি যে জায়গা থেকে মানে আমি লিভ করেছিলাম ওই জায়গা থেকে আমি একটু কন্টিনিউ করি। মানে আমার প্রশ্নটা যদি আমি আরেকটু ওয়েল ডিজাইন আকারে আপনাকে বলতে চাই, যে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে মানে আমাদের তো বোঝা উচিত এই প্রোডাক্টটার দরকার আছে, তার মানে আপনি কোনো না কোনো পয়েন্টে আপনি এই প্রবলেমটা ফেস করছেন। আপনি যেটা বললেন যে আমার অনেক কাস্টমার মানে আপনার অনেক অডিয়েন্স আছে যারা হয়তো বা, যেমন আমি আপনার সাথে 1-1 বুক করতে চাই, হাউ ডু ইউ ম্যানেজ দ্য এন্টার লাইফ সাইকেল অফ বুকিং 1-1 মিটিং? এটা একটা প্রশ্ন। আপনার অবশ্যই আমিও আছি বা আমার মতো আরো অনেকে আছে, দে এক্স্যাক্টলি ডু ফিল দ্য সেম থিং, যে আমাদের মিটিং বুক করতে হবে, এবং কিছু কিছু ক্ষেত্রে এই বুকিং গুলা পেইড হবে। পেইড হবে ইন এ সেন্স যে তাদের এখানে পেমেন্ট প্রসেস আছে। এখন আমাদের অল্টারনেটিভ প্রোডাক্ট আছে যেগুলো ইন্টারন্যাশনাল, সেগুলোর জন্য আমাদের ক্রেডিট কার্ডে পে করতে হয়, বাট উই ডোন্ট হ্যাভ দ্য লোকাল সলিউশন টু ডু দিস কাইন্ড অফ 1-1 ইন আ পেইড ইকোসিস্টেম। এটা করার জন্য যেটা যারা স্টার্ট আপ বিজনেস নিয়ে আমাদের অডিয়েন্সের মধ্যে চিন্তা করেন, তো পুরো সিস্টেমটা হয়তো বা ভাইয়ের জন্য ইজি হবে, কারণ অলরেডি উনি আপনার ভিডিও স্ট্রিমিং নিয়ে তার এক্সপিরিয়েন্স আছে, এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট যেমন ফেসবুকের মতো জায়ান্টদের নিয়ে কাজ করার তার অভিজ্ঞতা আছে। ইটস আ ভেরি গুড সলিউশন, বাট যেটা হয় যে অনেকেই স্টার্ট আপ নিয়ে কাজ করতে গিয়ে প্রোডাক্টের নিড আছে কিনা এটা বুঝতে পারে না। নিড হলো যে আপনাকে নিজেই প্রশ্ন করতে হবে আপনার কি এটা দরকার আছে কিনা। আপনি যদি ওই নিড বা প্রবলেমের মধ্যে প্যাচের মধ্যে না পড়েন, আলটিমেটলি আপনি ওটা সলিউশন ভালো সলিউশন দাঁড় করাইতে পারবেন না। থিওরিটিক্যাল প্রবলেমের থিওরিটিক্যাল সলিউশন বের করতে পারবেন। এখন এইখানে যেটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা বলতে বা আপনাকে যেটা আমি আরো একটা প্রশ্ন জিজ্ঞাসা কথা ছিল যে হাউ ডু ইউ সেল ইউর প্রোডাক্ট টু দ্য ফার্স্ট 10 কাস্টমার? এই নিয়ে কি আপনার কোনো স্ট্র্যাটেজিস আছে, নাকি ইউ উইল ট্রাই টু এন্টারলি ডিপেন্ড অন ইউর আদার হাফ অফ দ্য টিম, যারা আসলে মার্কেটিং অথবা বিজনেস পিপল বা প্রোডাক্ট টেন্ডার পিপল অনবোর্ড হবে, তারা এগুলো করবেন? হাউ ডু ইউ প্ল্যান দিস থিং? এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আসলে আমার কিছু আইডিয়া অলরেডি আছে, লাইক কিভাবে রিচ আউট করবো বা হবো। এখানে প্রথম যে ব্যাপারটা হচ্ছে আসলে যদি এই স্পেসিফিক আইডিয়াটা নিয়ে বলি আর কি, এগেইন আমি এটাকে স্টার্ট আপ হিসেবে বলবো না, ইটস মোর লাইক এ ইনিশিয়াল প্রজেক্ট, বাট অবভিয়াসলি আই ওয়ান্ট টু মেক ইট সাকসেসফুল, তাই না? তো সাকসেসফুল মানে হচ্ছে যে একটা জিনিস মানুষজন এটা ইউজ করতেছে। এই প্রোডাক্টের আমি আপনাকে একটা জিনিস বলতে পারি, 1-1 বুকিং এর বাংলাদেশের চাহিদা গ্রোয়িং, বিশেষ করে যারা লার্নার আছে এটা নিয়ে আমি কেস স্টাডি করছি আর কি। এটা হচ্ছে যে বড় জিনিস, কেস স্টাডি যেটা হচ্ছে বড় ইম্পর্টেন্ট, যে কেন এটা দরকার সেটা হচ্ছে যে কেস স্টাডি থেকে যেটা হচ্ছে যে ওয়ান অফ দ্য মানুষজন মনে করছে লাইক লয়ার, তারা এরকম কনসালটেন্সি করবে বা করবে, তারা এরকম 1-1 বুকিং চায়, তারা সেখানে এরকম, এবং অবশ্যই তারা এটা পেইড হতে চায়, এটা একটা ব্যাপার। তারপর আছে বাংলাদেশের মানুষজন মেন্টরিং করতে চায়, তো মেন্টরিং করার জন্য তারা এটা খুব, এবং মেন্টরিং তো যে কোনো ফিল্ড হতে পারে, নট নেসেসারি টেকনিক্যাল, যে কোনো মেন্টরিং এ হতে পারে, এবং তারা অবশ্যই এটা পেইড একটা মেন্টরিং সেশন করতে চায়, অনলাইনে থ্রুতে করবে। এইটা একটা ব্যাপার। দেন আরেকটা জিনিস আছে ডাক্তার। ডাক্তার অনেকেই আছে যে তারা ওই তাদের চেম্বারে এই জিনিসটা বুকিং রাখতে চায়, ঠিক আছে? তারা অনলাইন কনসালটেশন হবে না, ইটস লাইক তাদের ফিজিক্যালি তাদের ওখানে চেম্বারে যেতে হবে, বা তাদের যে একটা অ্যাপয়েন্টমেন্ট বুকিং সিস্টেম সেটা কিন্তু তাদের লাগবে, ঠিক আছে? এরকম অনেকগুলো আছে। এখন ইনিশিয়াল যেটা প্ল্যান যেটা হচ্ছে যে এখন প্রথমে আমি 1-1 বুকিংটাতে যাব না, বিকজ 1-1 বুকিং এর আরো অনেক টাইপের সলিউশন আছে। সবারই পেইড সলিউশন লাগবে, তার কোনো সেটা এখনই ইম্পর্টেন্ট না আমার কাছে মনে হচ্ছে। প্রথম যেটা মনে হচ্ছে যে আমার যে এরকম একটা ম্যাস টাইপের, যেখানে লাইক একটা ইভেন্টে 300 জন আসবে বা 200 জন থাকবে, এরকম একটা ইভেন্টে যারা করতেছে, লাইক হয়তো কনসার্ট হতে পারে, হয়তো এরকম জিনিসে। এইখানে একটা জিনিস, এইখানে আমার প্রথম গোল হচ্ছে আসলে ওরকম কিছু ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, তারপরে হচ্ছে যে কিছু লাইক যারা এরকম প্রায় এসে ওয়েবিনার নেয়, কিছু যেমন বাংলাদেশে কিছু এডুকেশনাল স্টার্ট আপ আছে যারা প্রায় ওয়েবিনার নেয় বা নেয়, তাদেরকে মোর তাদের সাথে রিলেশনশিপ ক্রিয়েট করা আর কি। অলরেডি আমি কথা বলতেছি কারোর সাথে, তারা হচ্ছে যে ইনিশিয়ালি পাইলট হিসেবে আমার প্রোডাক্টটা ইউজ করবে, দেখবে যে কি অবস্থা, তারা এটা সাথে ইন্টিগ্রেট করতে পারে কিনা বা করতে পারে কিনা। প্রথম কাজ তারা এখন যেটা করে, তারা এখন একটা গুগল ফর্ম ক্রিয়েট করে, গুগল ফর্মের মধ্যে মানুষজন যায়, সাইন আপ করে,
তো এটা কোনো ভেরিফিকেশন নাই, কোনো অথেন্টিকেশন নাই, কোনো কিছু নাই। দেন তারা যদি পেমেন্টে যায়, পেমেন্ট এগেইন আমি বললাম যেটা ম্যানুয়াল প্রসেস। তো এইটা হচ্ছে প্রথম ইনিশিয়াল আইডিয়া, যে জাস্ট দেখা যে তারা আসলে জিনিসটা কাজ করে কিনা। যদি হয় দেন আস্তে আস্তে আমার প্ল্যান হচ্ছে যে ওয়ান ওয়ান বুকিং এর দিকে যাওয়া বা এতে যাওয়া। ওয়ান ওয়ান বুকিং এর ক্ষেত্রে যেটা হচ্ছে যে বড় সমস্যা হচ্ছে মার্কেটে অনেক প্রোডাক্ট আছে, ফ্রি বুকিং করা যায়, ফ্রি এসব করা যায়। তো এইটা হচ্ছে যে তারা এখন ওই রকম কাস্টমার বের করতে হবে যারা লাইক পেইড হতে চায়, একটা পেমেন্ট করতে চায়। এবং পেমেন্ট করতে গেলে আবার একটা অনেক বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোম্পানির সাথে কাজ করা আর ইন্ডিভিজুয়ালের সাথে কাজ করার মধ্যে ডিফারেন্স আছে। লাইক কোম্পানির সাথে কাজ করলে লাইক তাদেরকে আমি ওয়েট করাতে পারি, লাইক ওকে 30 দিন ওয়েট করেন, আমি 30 দিন পরে বা 20 দিন পরে আমি টাকার পুরো ট্যাক্সটা দিয়ে দিচ্ছি। বুঝাচ্ছি আপনারা, লাইক আমি তো লাইক ওদের হয়ে আমি পেমেন্টটা নিতেছি। তো এইগুলো এই জন্য এটাও চিন্তা করতে হয় লাইক স্টার্ট আপ, বিকজ আমি ইনিশিয়ালি আমি কিরকম পেইন খেতে চাই, কিরকম খেতে চাই, সেটা অনেকগুলো ব্যাপার থাকে আর কি। বিকজ আমি যেটা বললাম বিজনেসটা ক্যান হোল্ড ফর 20 days 30 days, বাট অন দ্য আদার হ্যান্ড লাইক ইন্ডিভিজুয়াল তারা বারবার পুশ করবে না। আমি একটু আগে একটা স্লট নিছি, এটা লাইক এখন বাংলাদেশে পাঠাও বা ইয়ারা অনেকদিন ধরে ফেস করতেছে, উবাররা। ওদের ড্রাইভারদেরকে টাকা দিলে তারা এক সপ্তাহ ওয়েট করতে রাজি না, তারা দিন শেষে টাকা দিনেই দেয়। এই এই যেটা আমাদের মেন্টালি একটা ব্যারিয়ার ক্রিয়েট, মেন্টালি আমরা ওইভাবে চিন্তা করি যে আমি একটা জিনিস কাজ করছি, আমি সঙ্গে সঙ্গে সেটা টাকা আমাকে দিতে হবে। তো এই কারণে এই এই জিনিসটাও তখন আমাকে ওই জিনিসটা ফেস করতে হবে আসলে, যদি আমি ইন্ডিভিজুয়াল লোকদের সাথে এই কাজগুলো করতে চাই। তো আর যেহেতু বাংলাদেশে ওই সিস্টেমটা, পেমেন্ট সিস্টেম বা ইয়েটাও অত গুড না, লাইক এটা এই দেশে আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট কানেক্ট করে দিলাম, ইজিলি আমি টাকা ট্রান্সফার করতেছি, আমার ওই যে পার্টিটা নিয়ে আমার চিন্তাই করা লাগে না। বাংলাদেশে ওরকম সলিউশনই নেই যে লাইক আমার ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, ও ব্যাংক অ্যাকাউন্টে কানেক্ট করবো, আমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে কিভাবে লেনদেন হচ্ছে আমার দেখার দরকার নেই। আমি মরলে আমি এখান থেকে ওই থার্ড পার্টিকে বলে দিব, ও থার্ড পার্টি টাকা কেমনে পাঠাচ্ছে সেই জানে। কিন্তু বাংলাদেশে তো ওরকম সলিউশন নাই। এখানে যেটা এরকম স্ট্রাইপে আছে বা ইয়াতে আছে, যেখানে আমার ওই থার্ড পার্টি ওর কি ব্যাংক অ্যাকাউন্ট আছে কি আছে আমার জানারই দরকার নেই। এরকম অনেক ব্যাপার স্যাপার আছে আর কি, ব্যারিয়ার আছে বা আছে। তো এই জন্য আর কি স্টেপ বাই স্টেপ প্রথমে হচ্ছে যে B2B টাইপের, তারপরে আস্তে আস্তে দিতে যাওয়া। গট ইট, গট ইট। তারপর ভাইয়া হচ্ছে যে লং টার্ম, মানে হাউ ডু ইউ সি ইয়োরসেলফ লং টার্ম? আপনার কি মানে 10+ এক্সপিরিয়েন্স হয়ে গেছে অলরেডি, অর 10+? ধরেন 12 ইয়ার্স এর মতো যদি আমি চিন্তা করি, হাউ ডু ইউ সি ইয়োরসেলফ ইন দ্য নেক্সট ফেজ? আপনার কাছে একটা স্টার্টআপ আইডিয়া আছে, দেন হোয়াট আফটার দ্যাট? আপনি কিভাবে প্ল্যান করতেছেন নেক্সট 3-4 বছর অন্তত? এখন প্ল্যান হচ্ছে আমি নিজে স্টার্টআপ ফাউন্ড করবো, লাইক প্রপারলি স্টার্টআপ ফান্ডেড স্টার্টআপ, সামথিং লাইক রেজিং মানি ফ্রম ভিসি অর সামথিং। যদি এটা পারি তো খুব ভালো, অবভিয়াসলি এটা লাখ কোনো নেই, গ্যারান্টি নেই। এবং ইভেন হচ্ছে স্টার্টআপও ঠিকমতো চলবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অথবা আমি কোনো স্টার্টআপে বা কোনো কিছুতে জয়েন করা, যেখানে আমি লাইক আই ক্যান সি দ্য গ্রোথ, যে তারা এরকম গ্রোথ স্টেজে যাবে, তাদের একটা বিশাল অ্যামাউন্ট অফ পিপল লাগবে, তারা অনেক নতুন প্রোডাক্ট লঞ্চ করবে, এরকম কিছু। এখন যেটা হচ্ছে কেন আমি এরকম গ্রোথ নিজের পার্সোনাল বা দুটা ক্ষেত্রেই আমি যদি সিটিও বা এরকম কিছু হিসেবে যাই, আমার দিন শেষে আমি মুভ করতেছি টুয়ার্ডস পিপল ম্যানেজমেন্ট। যদি এভাবে চিন্তা করি, আমি সিটিও হলে আমি কোড করব ঠিকই, কিন্তু আমাকে দিন শেষে আমাকে পিপল ম্যানেজমেন্টও করতে হবে। এটা লাইক এখন আমি অ্যাজ এ সিনিয়র ইঞ্জিনিয়ার ও লাইক স্টাফ ইঞ্জিনিয়ার যাই হোক, আমাকে পিপল ম্যানেজ করা লাগতেছে না, আমি মোর লাইক টেকনিক্যাল ডিরেকশন দিলেই আমার হয়ে যাচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে আমি দিন শেষে আমাকে পিভট করতে হবে ওই ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের দিকে। এখানে আমার প্রথমে আমি চাইতেছি লাইক পুরোপুরি, যেমন মেটাতে বা ইয়েতে একটা ডাউন সাইড হচ্ছে যে এখানে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ইজ টোটালি হ্যান্ডস অফ, মানে তারা কোডিং বলেন বা বলেন ওটার সাথে কোনোভাবে রিলেটেড না। তারা লাইক পিওরলি পিপল ম্যানেজ করে, তারা মোর থিঙ্ক করে প্রোডাক্টটা কি হবে, কি নিয়ে কাজ করতে হবে। কিন্তু আমি লাইক ইঞ্জিনিয়ারিং এ আমি কি করতেছি, কিভাবে ডিজাইন করতেছি, কি করতেছি, এগুলোতে তাদের কোনো সে থাকে না। বাট আমি এখন চাইতেছি লাইক এরকম কিছুতে যাইতে যেখানে লাইক ইন দ্য মিডল, যে কিছু কোডিংও থাকতে পারবো, আমি ম্যানেজমেন্টও করতে পারবো, দেন হয়তো আস্তে আস্তে মোর পিভট টুয়ার্ডস ম্যানেজমেন্ট সামথিং, যেখানে আমি প্রফেশনাল জব হয়ে যাবে। কারেক্ট। যারা আমাদের অডিয়েন্স আছেন, ভাইয়ের ডিসকাশনটা অনেকজনই না বুঝতে পারেন, তাদের জন্য একটু সিম্পলিফাই করে দিই আমি। তো নর্মালি যেটা হয় যে আপনার জুনিয়র ডেভেলপার, তারপর অ্যাসোসিয়েট ডেভেলপার, তারপর হচ্ছে সিনিয়র ডেভেলপার, তারপর হচ্ছে যে আপনার স্টাফ ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে যে আপনার মানে এরকম অনেকগুলো লেভেল পার হয়ে যাওয়ার পর আলটিমেটলি মানুষের মানে ডিসিশন নিতে হবে যে মানে কোর পিপল ম্যানেজমেন্টে যাবে, সে টেকনিক্যাল ম্যানেজমেন্টে যাবে, আর কোর পিপল ম্যানেজমেন্টে যাবে, কোন দিক দিয়ে সে আগাবে।
সো আপনার সাথে আমার কিছুটা মানে ওই সাইডটায় কিছুটা আমার মানে মিল আছে, মানে কিছুটা মিল বলতে ম্যাক্সিমাম জিনিসই মিলছে। যে আমার আসলে ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বলতে যদি আসলে ট্রু ইঞ্জিনিয়ারিং টাস্ক থাকতে হবে অ্যান্ড অনলি দেন দ্য প্রোডাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেটেড পিপল ম্যানেজমেন্ট, তাহলে ওই সাইডটা মানে ওই জিনিসটা মোর মেক সেন্স করে। কারণ ইঞ্জিনিয়ার হিসেবে আমার 12-13 বছরের এক্সপিরিয়েন্সটা কোথাও না কোথাও গিয়ে কাজে লাগবে। সেটা যদি ফুললি আপনার মানে অফ মানে অফ হয়ে যায় ইঞ্জিনিয়ারিং ট্র্যাক থেকে, সেটা একটু মানে ম্যানেজ করা ডিফিকাল্ট। বাট আমি কিছু জায়গায় ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টাইপের রোলে ইন্টারভিউ দিলাম মানে এই বছরের শুরুর দিকে। প্রসেসটাতে আমি যেটা দেখলাম মানে মোস্ট অফ দ্য কোম্পানি যেটা চায় আসলে সে ঢোকার পর যাই করাবে না করাবে, কিন্তু অ্যাজ এ সফটওয়্যার ডেভেলপার বা সিনিয়র সফটওয়্যার ডেভেলপারের মতো করে ইন্টারভিউটা নিচ্ছে। কোডিং রাউন্ডও থাকে, সিস্টেম ডিজাইন রাউন্ড থাকে, সবই থাকবে, মানে ওইগুলো প্র্যাকটিস থাকা লাগবে। এখন আমার যেটা মাথায় আসলে ঢোকে না, মানে আমি জানি না আপনার জন্য জিনিসটা কিরকম। কোডিং ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু মানে ইটস এ বিগ এলিফেন্ট ইন দ্য রুম। এটা প্রত্যেকটা সফটওয়্যার ডেভেলপারের জন্যই। আপনি 1 বছরের ব্রেক নিবেন মানে হচ্ছে যে আপনাকে নেক্সট ইয়ারে আবার কোথাও ক্র্যাক করতে গেলে ইউল হ্যাভ টু রিপিট দ্য সেম থিং অ্যাগেন। এবং এই জিনিসটা খুবই হেক্টিক একটা জিনিস আমি বলবো। আসলে এটা কি আসলে ম্যানেজ করার কোনো বেটার উপায় আছে? যেমন যে প্রবলেমটা আপনি সলভ করতে চান, নট নেসেসারিলি ওইটার হয়তো বা সার্টেন জিনিস আপনি রিটেইন করবেন ভিতরে, বারবার করতে 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 বা সিমিলার একটা প্যাটার্ন ক্রিয়েট হয়ে যায়। বাট এই জিনিসটা কি ওভার দ্য টাইম ইজি হয় না কি হয় আসলে? এই মানে এটার কি হয় মানে আবার আপনি ধরেন যে মেটাতে ঢুকতে চাইতেছেন বা উবারে যাবেন। ওকে ওকে, সো নাও আমি এই জিনিসটা ফেস করতেছি, এবং এটা আমার মনে হয় কারণ আমার কাছে মনে হয় যে মেটাতে বা বিগ টেক কোম্পানিতে থাকলে এটা একটা বড় সমস্যা। কজ হচ্ছে যে ইউ ডোন্ট ওয়ার্ক উইথ রিয়েল টেকনোলজিস আউটসাইড, মানে আউটসাইড পিপল যেগুলো ইউজ করতেছে সেগুলার, হ্যাঁ আমরা কাইন্ড অফ সিমিলার জিনিস ইউজ করি, বাট মানুষ দিন শেষে ওই টুলস গুলা, হ্যাঁ ওই টুলস গুলা সম্পর্কে তারা জানে না। তারা মোর লাইক একটা নাম জানে, ফর এক্সাম্পল টেরাফর্ম, ঠিক আছে, আমি ইদানিং খুব দেখতেছি টেরাফর্ম খুব ইউজ করে। এখন অবভিয়াসলি মেটাতে বা অ্যামাজনে ওরা একটু ডিফারেন্ট টুল ইউজ করে, তারা ওটা ইউজ করে না। এখন যেটা হচ্ছে যারা ইন্টারভিউ দিতে যায় তখন যেটা প্রবলেম হচ্ছে স্পেশালি স্টার্ট আপ বা ইয়েতে, তাদের প্রসেসটা আসলে স্ট্যান্ডার্ডাইজ না। লাইক ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট ভাবে ইন্টারভিউ নেয়, কোড তারা ইয়া করে। তো এইটা আমার মতে এটা মোর ডিফিকাল্ট দেন গোয়িং ইন টু বিগ টেক কোম্পানিজ, বিকজ বিগ টেক কোম্পানিজ গুলা আমি জানি যে তাদের প্রসেসটা খুবই স্ট্যান্ডার্ডাইজ। আমি জানি যে, এবং আমার কাছে আমি যদি অনলাইনে সার্চ বা ইয়ে করি আমি অলরেডি অনেক এক্সপিরিয়েন্স দেখতে পারবো, অনেক প্রিভিয়াস কোশ্চেন দেখতে পারবো যে তারা কিভাবে কোশ্চেন করছে, কি টাইপের কোশ্চেন করছে, কিভাবে তারা চায়, কিভাবে তারা অ্যাসেস করে, এরকম অনেক ব্যাপার আছে। কিন্তু স্টার্ট আপে বা ইয়েতে যেটা হয় যে কিভাবে অ্যাসেস করে বা কি করে এটা আসলে বোঝা খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। তো এইটা হচ্ছে যে আমার মতে এইটা হচ্ছে খুবই কঠিন পার্ট আসলে, স্পেশালি যদি নন বিগ টেক কোম্পানিতে যাই, কারণ ওইখানে কোনো স্ট্যান্ডার্ড প্রসেস নাই, উই ডোন্ট নো যে কিভাবে এলা হ্যান্ডেল করতে হবে। কারণ কিছু কোম্পানি আছে স্ট্যান্ডার্ড প্রসেস থাকলেও ধরেন যে মানে আমি বলতেছি ধরেন স্পেসিফিকলি প্রবলেম সলভিং এর কথাটাই বলি। কারণ আপনার ব্যাগে থাকতে হবে মিনিমাম ধরেন 150 প্রবলেম ব্যাগে না থাকলে বিগ টেক কোম্পানির ফার্স্ট রাউন্ড পার করাটাই খুব মুশকিল বলে আমার ধারণা। যদিও আমি খুব কম সময়ে আমি অ্যাটেম্প নিছিলাম, বাট আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সম্ভবই না, মানে আমারটা ওই সম্ভব না জায়গায় গিয়ে থেকে গেছে আর কি। আমি একসময় হয়তো বা প্রবলেম সলভ করে খুব ইন্টারেস্ট, তখন আমি বছরে 1-2টা সিজন থাকে প্রবলেম সলভ করি, বাট রাইট বিফোর দ্য ইন্টারভিউ মোমেন্ট ওই প্রবলেমগুলো তো আমার মাথায় থাকতে হবে, ওইগুলো সলভ করতে থাকবো। এই বিষয়ে এই যে সলভগুলো লাগবে বা এতগুলো জিনিস ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়া, এটা আপনারা আসলে কিভাবে ম্যানেজ করেন? লেটস সে ফর এক্সাম্পল আপনারে আবার উবারের জন্য প্রিপারেশন নিতে হবে, আপনার উবারে একটা আপনি যা চাইতেছেন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট লিডারশিপ রোল স্প্লিটেড বিটুইন এভরিথিং, বাট ইন্টারভিউ প্রসেস উইল বি কোয়াইট সিমিলার দেন লাইক বিফোর। এই প্রসেসটা আপনি 1 বছর পর যে কিভাবে প্ল্যান করবেন, মানে হাউ ডু ইউ প্ল্যান দিস থিং? আচ্ছা, সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার কাছে সেটা আসলে সোজা আসলে, কারণ হচ্ছে যে দিন শেষে বলা, যেহেতু আমি প্রোগ্রামিং কন্টেস্ট করে আসছি এর আগে বা ওরকম ইয়েতে ছিলাম, তো ইন ওয়ে ব্রেইনের মধ্যে সেগুলো কিন্তু আছে যদি আমি প্র্যাকটিস করে থাকি। সো অল ইউ নিড ইজ লাইক সাম ট্রিগার মোমেন্ট অর সামথিং, যেটা যেমন ওই দিন একটা হচ্ছে আমি একটা কোম্পানিতে আমি ইন্টারভিউ দিছি, ওরা হচ্ছে যে প্রবলেমটা দিন শেষে হচ্ছে সাইকেলের প্রবলেম, লাইক আমাকে সাইকেল ডিটেক্ট করতে হবে একটা ইয়ের মধ্যে। একটা হচ্ছে খুবই ইজি জিনিস, নোট জেএস এর এনপিএম এর ভার্সন হচ্ছে সাইক্লিক ডিপেন্ডেন্সি থাকে। সো আমি এটা জানতাম না, লাইক এনপিএম, হ্যাঁ। সো ও একজন এক প্যাকেজ আরেক প্যাকেজকে কল করে, সেই প্যাকেজ আবার এই প্যাকেজকে ইয়া করে ডিপেন্ডেন্সি হিসেবে কল করে। সো আমার একটা সলিউশন দেখেছিল যে আমি ওগুলা ট্রাভার্স করবো আর কি এই এর মধ্যে। তো ওটা করতে যায় দিন শেষে এই সাইকেল
প্রবলেমটা চলে আসছে। এখন অনেকদিন আমি ইয়ে করি না, অবভিয়াসলি দেখে প্রায় 3 বছর হয়েছে আমি কোনো কোডিং প্র্যাকটিস করি নাই, কিছু করি নাই, কারণ যেহেতু আমি ফেসবুকে ছিলাম, দরকার পড়ে নাই। তো ওই কারণে যেটা হয়েছে যে আমি ওইটা মাথার মধ্যে আমি জানি যে আমি সাইকেল প্রবলেম সলভ করতে হবে। হ্যাঁ, এখন আমি অ্যালগোরিদমটা কি ছিল এক্স্যাক্টলি আমার এটা মনে নেই, কিন্তু কতক্ষণ কথাবার্তা বলার পরে ওর সাথে বলতে তখন আমার মাথা চলে আসছে যে ও আচ্ছা এইভাবে করতে হবে। এখন যেটা হয়েছে যে সো এটা লাইক মাসল মেমোরি অর লাইক সামথিং আছে, জাস্ট রিফ্রেশ, আমাদেরকে রিফ্রেশ করতে হবে, মানে না পলিশ করা আর কি, পলিশ করা আর কি। So আমাদের কাছে ওটা জিনিসটা থাকে, এটা জাস্ট হচ্ছে পলিশ করা। সো আমি যদি ওটা যে জিনিসগুলো আমি শিখছি সেগুলো যদি আমি ভালো মতো শিখি, সেগুলো আমার ব্রেনের মধ্যে থাকবে, সেগুলো আমার মধ্যে থাকবে, জাস্ট আমাকে ব্রাশ আপ করতে হবে এই জাস্ট বিফোর দ্য ইন্টারভিউ। সো ব্রাশ আপ করার ক্ষেত্রে কেমনে কি করতে হবে, হ্যাঁ আমাকে আগের মতো ওই এফোর্ট দিয়ে আবার শিখতে হবে না যে এটা কিভাবে কি করতেছে, আমাকে মোর করতে হবে হচ্ছে আসলে এই প্র্যাকটিস করা, কিছু জিনিস প্র্যাকটিস করে জাস্ট ট্রাই করা যে আমি এটা কোড করতে পারতেছি না তাহলে কি হতো। যেমন আগে যেটা ছিল প্র্যাকটিসের স্টাইলটা ছিল আমি কোড করতে পারতেছি না, যতক্ষণ না পারবো আমি ট্রাই করে যাব, আমি সলিউশনটা আস্তে আস্তে ধরেন লাইক একটা টাইম ছিল যে হ্যাঁ আমি 4 ঘন্টা ট্রাই করছি পারি নাই, তারপরে আমি কি করবো। এখন ওইভাবে না, এখন হচ্ছে যে আমি আগে ট্রাই করব, আমি 30 মিনিট ট্রাই করবো, 30 মিনিট যদি না পারি আমি সলিউশন দেখে ফেলবো, ঠিক আছে। তো সলিউশন দেখে ফেলবো, তো দেন আমি আবার ট্রাইলে ওটা কোড করতে পারি না করতে পারি। এটা হচ্ছে এখন ডিফারেন্স। আগে ছিল যে আমি লাইক একদিন ট্রাই করছি পারি নাই, তারপর আমি সলিউশন দেখবো না, হিন্ট দেখবো, হিন্ট দেখে তারপর আমি আবার ট্রাই করবো যে পারি কিনা। তো তাহলে যেটা হচ্ছে তাহলে আমার ব্রেইন তাহলে ওইভাবে শিখতে পারতেছে যে ওকে এই টাইপের ক্ষেত্রে এইরকম কাজ করতে হবে এরকম আর কি। অন দ্য আদার হ্যান্ড এখন যেটা হচ্ছে যে মোর লাইক ব্রাশ আপ করা আর কি। আমি আগে মানে মোর লাইক হচ্ছে যে আমি ডাস্ট পড়ে গেছিল, আমি ইয়ে দিয়ে ক্লিন করছি, কি বলে ব্রাশ দিয়ে ক্লিন করছি, তারপরে কিছু ডাস্ট পড়ে গেছে, আবার স্ক্রাব করা আর কি, এরকম টাইপের। তো এইটা হচ্ছে difference। রাইট। তো আমি যদি এই সেগমেন্টে আপনার ফিউচার প্ল্যান নিয়ে আমি র্যাপ আপ করি, তার মানে আপনার একটা লার্নিং পিরিয়ড বা একটা এখন একটা হচ্ছে যে এক্সপেরিমেন্টাল পিরিয়ড যাবে, এরপরে ডেফিনেটলি ওয়ান্ট টু ডু সাম লিডারশিপ, কোর ইঞ্জিনিয়ারিং লিডারশিপ রোল, যেখানে হয়তো ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বা টেক লিড এই ধরনের রোল আপনার থাকতে পারে, বাট ইউর এক্সপেক্টিং দ্যাট আর কি। সো আমরা হচ্ছে যে প্রায় শেষের দিকেই চলে আসছি। কুইক আমি কিছু আপনাকে আমি প্রশ্ন করব, আশা করি আমরা র্যাপ আপ করতে পারবো এই রাউন্ড দিয়ে। সো ভাই, এই বড় কোম্পানি বা ছোট কোম্পানি যেটাই বলি, আপনি সম্ভবত এখন ইউরোপে আছেন আর ইউএস? ইউকেতে। আচ্ছা, আপনি ইউকেতে আছেন। সো ইউকের ওইদিকে আপনার ইন্টারনাল বিগ কোম্পানিগুলোতে আসলেও কি এআই অ্যাজ এ টুল বা হেল্পিং বা কোপাইলট হিসেবে তারা লিগালি ইউজ করতে দিচ্ছে কোম্পানির ভিতর, মানে হোয়াট ইজ দ্য সিন দেয়ার? স্টার্ট আপের কথা তেমন জানি না, বাট আমি 2-3টে স্টার্ট আপের সাথে কথা বলছি, দে রিয়েলি ইউজ ইট। এআই কো পাইলট যেটা প্লিজ গিটহাব কো পাইলট যেটা, এটা অনেক কোম্পানি ইউজ করে। এটা আমি শিওর না, বাট আমার যখন মেটাতে ছিলাম তখন আমাদের মেট বলে একটা জিনিস আছে ইন্টারনাল কো পাইলট, মেটা লামার উপর বেস করে করা। এটা আমাদের খুবই হাইলি মানে সবচেয়ে মোস্ট ইউজ টুলের মধ্যে একটা আর কি, বিকজ আমরা কোনো কিছু সার্চ করতে গেলে ওটাতে সার্চ করতাম। কতদিন আগে এটা প্রায় 1.5 বছরের উপর হয়ে গেছে আর কি। এটা ওদের প্রথম যখন ওরা জেন এআই জিনিসটা আসছে তখন ওদের প্রথম পার্টটা ছিল লামা। যখন ওরা রিলিজ করছে তারও আগে তারা আমাদের ইন্টারনেটে এটা রিলিজ করছে জাস্ট টু ফিগার আউট যে আমরা কাজ করতেছি কিনা ঠিক মতো। তো এটা আমরা ইউজ করে যাইতেছি আমরা। এখন যেটা হচ্ছে যে মেটা এআই যেটা, সেটা ইউরোপে দেয় না ইউজ করতে। ইভেন আজকেও দেখলাম আমাদের মেটার এক ভিপি, যে জেনিয়ার ভিপি, সে পোস্ট করছে যে তারা মেটা এআই চ্যাটবটটা ওপেন করবে না ইউরোপে, বাট অন্য আমরা ইন্টারনেট ইউজ করতে পারতাম। ইউরোপ ইজ কোয়াইট স্লো ইন অ্যাডাপ্টিং স্লো, সেম জিনিস, তারা খুবই স্লো অ্যাডপ্ট করার সময়। আর হচ্ছে যে বাট এমনি গিটহাব কো পাইলট বা এটা আমাদের এখানে অনেকে ইউজ করে। এবং আই থিঙ্ক এখন অনেক কোম্পানি, এখানে একটা বড় ব্যাপার হচ্ছে ইউকে হচ্ছে আবার এইসব জেন এআই বা এআই রিলেটেড জিনিসে খুবই টপ লেভেলে। তাদের এখানে অনেক বড় বড় কোম্পানি আছে যারা জেন এআই ইভেন হ্যাঁ এখানে যেটা হচ্ছে যে ইভেন যে ট্রেন্ড আসতেছে এলএলএম এর যে ট্রেন্ডও টপ লেভেল আছে ইউকে। তাদের এখানে অনেক কোম্পানি হইতেছে যারা এলএলএম নিয়ে তারা কাজ করতেছে বা হইতেছে। তো অ্যাজ এ এলএলএম অ্যাডপশন নিয়ে তেমন কোনো প্রবলেম নেই, বাট ইটস লাইক সাম কোম্পানি হ্যাভ ডিফারেন্ট প্রবলেম, কমপ্লেন্স প্রবলেম, বিকজ ওদের কিছু প্রাইভেসি ইস্যু আছে, বাট অ্যাজ এ এলএলএম ওয়াইজ কোনো প্রবলেম নেই।
ওনারা কি যে প্রজেক্ট স্পেসিফিক এলএলএম গুলো ট্রেন্ড আপ করে না? নর্মালি যেটা এলএলএম গুলো হয় যে তারা হচ্ছে যে একটা জায়গায় গিয়ে স্যাচুরেটেড নলেজ স্যাচুরেশন হয়, 5-7টা অথবা 10টা 8টা ফাইলের উপর বেস করে সে মানে ইন মেমোরি নলেজ বিল্ড আপ করে। বাট আপনারা কি প্রিটেন্ড করতেন নাকি ইন মেমোরি মানে রেগুলার যে সেট আপ ওইটাতেই চালাইতেন? মানে লিগাসি কোড কি ট্রেন্ড আপ হইতো আগে থেকে? এক্স্যাক্টলি লামা কিভাবে বানাইছে আমি ঠিক জানি না, বিকজ এখানে ডাটা কিভাবে আসছে সেটা তারা কোথাও রিলিজ আচ্ছা, করে আপনাদের শুধু পাইপলাইনটা করে আমরা প্রোডাক্টটা দিয়ে দেয়, তারপর আপনারা আমরা ইউজ হ্যাঁ করেন। হ্যাঁ আমরা আমরা জাস্ট ইন্টারনালি আমরা সেটা ইয়ে করতে, ইভেন আমাদের ওটাও মানে ওটা খুব স্পেসিফিক এবং সিক্রেট টিম টাইপের, যারা স্পেসিফিক্যালি এটা কিভাবে করছে, কজ এটা কাজ করে। বাইরে কোথাও পাবলিশ হয় নাই আর কি, যা কিভাবে ট্রেন আপ আচ্ছা করতেছে আচ্ছা বা ইয়ে করতেছে। আচ্ছা। অল আই নো ইজ লাইক আমাদের অবভিয়াসলি ডেইলি যেটা র্যাগ বা ওই বেসিস সিস্টেমটা অবভিয়াসলি আপডেট হয় এভরি, আমাদের কোড পুশ করি বা ইয়ে করি। সো আমাদের বেসিক্যালি যে কোনো জিনিস দিলে ওটা ওই দিনে ডে মনে হয় আমরা সেটা দেখি যে ওটা রিফ্লেক্ট করতেছে তাদের কাছে, ইনফরমেশন তারা পাইতেছে আর কি। তো এরকম আপনি এর মধ্যে কি আপনি কার্সর বা ভয়েড এগুলো ইউজ করছেন? না। কার্সর, আচ্ছা। আপনি হচ্ছে যে লিটারালি লামাকে ভয়েড দিয়ে কনফিগার করে একটু ফ্রি অফলাইন, যদি আপনার গ্রাফিক্স কার্ড থাকে অফলাইন দিয়ে কনফিগার করতে পারেন। লামা তো এখন ফ্রিলি অ্যাভেলেবল করে দিছে। আর কার্সর হচ্ছে পেইড ভার্সন। তো কার্সর যেটা করে, রিসেন্টলি আমি আমার একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন আমার একটা স্টার্টআপের জন্য কনসালটেন্সি কাজে আমি ইউজ করতেছি। তো আমি একটা নিয়েছিলাম, ওকে চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি হাতে কিছুই টাচ করবো না, মানে কার্সরের বেশ হাইপ চলতেছে। তো দেখলাম যে গ্রিনফিল্ড প্রজেক্টের জন্য যেটা বলতে পারি, মানে গ্রিনফিল্ড বলতে যে প্রজেক্ট আমাদের শুরু হচ্ছে মাত্র, যে প্রজেক্টে লিগ্যাসি কোড বেস নাই, এইরকম কোড বেস খুবই মানে খুবই স্পিডি কাজ করা যায় এবং খুবই এফিশিয়েন্ট, এবং সেখানে এআই ছাড়া অন্য কিছু চিন্তা করার দরকারও নাই। কিন্তু ওই যে আপনার বললাম, আপনার আপনার হয়তো বা যে 12 বছরের এক্সপিরিয়েন্স আছে, অলরেডি আপনার মাথাটা একটা নিজস্ব এআই আর একটা এআই এর সাথে কথা বলতেছে, যে আউটপুট আসবে, আমি যদি 1 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলে আউটপুট আনতে চাই, দুইটার আউটপুট ইজ কোয়াইট ডিফারেন্ট। মানে এটা এটা তো হয়, এটা হচ্ছে সেম এজ লাইক আমরা মানে জুনিয়র ইঞ্জিনিয়ারকে মেন্টর করতে গেলে যেটা বলি আর কি, যে লাইক লার্ন হাউ টু ডু দ্য গুগল সার্চ, ঠিক আছে? লাইক এখন অবভিয়াসলি গুগল বললাম না যে লাইক 10 বছর আগে 15 বছর আগে কিভাবে গুগল সার্চ করে বাই করবো সেটা অনেক টাফ ছিল। এখন গুগল নিজেও অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমি যে কোনো কিছু সার্চ করলেও সে অনেক কিছু নিজে নিজে বাই করে ফেলতে পারে, তাই না? তো এটা আসলে ওইটার উপরে বেস করে আর কি, ওটা এক্সপিরিয়েন্স না আসলে, প্রম্পট ইঞ্জিনিয়ারিং তো একটা নতুন জিনিস, এটারও একটা ওয়ে আছে এবং এক একটা যে নেয় ওরা এখন, যেমন রিসেন্টলি মনে হয় ক্লাউড, তারপর ওপেন এআই ওরা বলে মনে হয় টিউটোরিয়াল বা বাই করছে যে কিভাবে প্রম্পট করতে হবে, কিভাবে প্রম্পট করলে ওরা বেটার রেজাল্ট দিতে পারে, এরকম আর কি। তো এইগুলো আসলে এটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমার মতে। এখানে আমরা ওইভাবে আমি যে কোড জেনারেট করতেছে সেই কোডটা আসলে কাজ করবে কিনা, সেটা কি সুন্দর কোড হয়েছে কিনা বা ভালো হয়েছে কিনা বা আমার ইউজফুল কিনা, সেটা হয়তো আমি এক্সপিরিয়েন্স থেকে আমি হয়তো বেটার ইয়ে করতে পারবো, কিন্তু বেটার জেনারেট করা কোড বা ইয়া করা সেটা হয়তো স্টিল এক্সপিরিয়েন্স দিয়ে হবে না, সেটা মোর লাইক প্রম্পট ইঞ্জিনিয়ারিং, যেটা প্রম্পট ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স লাইক আমি দেখে যে ও এটা করতে পারে বা ইয়ে করতে পারে সেটার উপর ডিপেন্ড করে আর কি। যেমন আমি যেটা যে আমি যে কোড ইয়ে করতেছি সেই কোডের মধ্যে আমি ক্লাউড, যেটা যে অ্যানথ্রপিক যেটা, সেটা আমি অনেক ইউজ করতেছি। এরপরে ফ্রন্ট এন্ড এর জন্য একটা অ্যাপ আছে জিপিটি ইঞ্জিনিয়ার ডট অ্যাপ। তো ইউ ক্যান একটা স্ক্রিনশট দিলে দেন ও বলে দিলে ও রিয়েক্টে কোড জেনারেট করে দিতে পারে। আহ, এটা ওরা মানে এটা মেইনলি বানানো হয়েছে জাস্ট ফ্রন্ট এন্ড। ক্লাউড বা অ্যানথ্রপিক তো জেনারিক মডেল, আর ওর মডেলিং হচ্ছে জাস্ট স্পেসিফিক টু জেনারেটিং ভিশন দেওয়া ফ্রন্ট এন্ড কোড। অথবা স্ক্রিনশট টু রিয়াক্ট কোড। হ্যাঁ হ্যাঁ, তো ওটা হচ্ছে যে ইয়াতে তো এরকম আর কি, এগুলো এখন আমি ট্রাই করতেছি বিকজ দিস ইজ নিউ টুলস অ্যাকচুয়ালি। আমার অ্যাজ এ ইঞ্জিনিয়ার উই আর সাপোজ টু ইউজ দোজ টুল টু মেক আওয়ার লাইফ বেটার, তাই না? সো আমার লাইফ বেটার করা, আমি অলসো এটা নতুন টুলস যেগুলো শিখাও একটা ইম্পর্টেন্ট, যে জানা যে কি হইতেছে ট্রেন্ডে কি হইতেছে, তো এটাই আর কি। ভাই আমার যে র্যাপিড আর 3-4টা প্রশ্ন আছে, টপ কোন 3টা স্কিল আপনি আপনি শেখার প্ল্যান করতেছেন ইন দিস ইয়ার অর নেক্সট ইয়ার? টপ কোন 3টা এরিয়াতে মানে আপনি ইমপ্রুভ করবেন আর কি, টেকনিক্যাল স্কিল যদি চিন্তা করি? টেকনিক্যাল স্কিল আসলে ইমপ্রুভ করার তেমন ইয়ে নাই, কারণ আমার কাছে মনে হয় যে আল্লাহর মতে সবকিছু আমি কিছু না কিছু টাচ করছি আর কি। মানে আমি ফার্স্ট অফ অল আমি হচ্ছে যে আমি বলবো নিজেকে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, ঠিক আছে? তো আমি কোনো কিছুতেই ভালো মতো পারি না, বাট আমি
উপরে হালকা হালকা নলেজ আছে যে এটা কিভাবে কাজ করে, ওটা কি করে, ওই যে মোর লাইক বাজওয়ার্ড বলা আর কি। হ্যাঁ, আমি এটা যদি বাজওয়ার্ড বলে আমি এটা কথা বলা স্টার্ট করতে পারবো লাইক। বাট যদি এখন ভিতরে যায় যে কিভাবে মেমোরি কাজ করে বা ইয়ে করে, তখন হয়তো আটকে বলবো আর কি। যাই হোক, এখন যেটা হচ্ছে যে বোর আমার ইন্টারেস্ট হচ্ছে এখন আসলে অনেক দিন ধরে, মানে ইটস নট নতুন স্কিল, এটা রিফ্রেশ করা আর কি। কত বিগ টেক কোম্পানিতে কাজ করার কারণে যেটা হচ্ছে ক্লাউড টেকনোলজি, যেটা লাইক গুগল ক্লাউড বা এডব্লিউএস আমি রিয়েলি ডিপ্লয় করাটা আমার করা হয়নি। এখন যেটা হচ্ছে যে আমি সেগুলো করতে চাইতেছি। আরো এখন অনেক টাইপের টুলস আছে যেগুলো অন্য জিনিস, লাইক ডিজিটাল ওশানের নিজস্ব কিছু একটা অ্যাপ ডিপ্লয়মেন্ট আছে, তারপর এখন সুপার বেজ আছে, আছে এই যে নতুন যে জিনিসগুলা, এইগুলা কেমন এখন ইউজ করব, এগুলা ট্রাই করা আর কি। এটা আমার কাছে মনে হয় যে লাইক, যেহেতু আমি এখানে স্টার্ট আপকে ফোকাস করতেছি, তো এগুলা মোর স্টার্ট আপ ফ্রেন্ডলি প্রোডাক্ট, তো আমার ওই সম্পর্কে নলেজ থাকা ইম্পর্টেন্ট। আর আর হচ্ছে আসলে এই তো এখন মোর ট্রাইং টু লার্ন যে এইসব এলএলএম অ্যাপ গুলা কিভাবে ইউজ করা যায়, কিভাবে ট্রেন করে নিজে পার্সোনাল কোনো কাজ বা পার্সোনাল ডেটা বা পার্সোনাল মানে স্পেসিফিক ডেটার উপর বেস করে সে কিভাবে কাজ করবে, এইটা কিভাবে হয়, এই আইডিয়া গুলো জেনারেট করা, এইটাই হচ্ছে এখন মেইন ফোকাস আসলে। আচ্ছা, after doing all the things and learning on these three areas, আপনার নেক্সট টার্গেট ধরেন টপ কোন তিনটা কোম্পানি হতে পারে? আমি যেটা বলতেছিলাম, আপনার এই স্কিলটা মানে ধরেন আপনার একটা এরকম পিরিয়ড থাকে, এটাও খুবই সত্য যে আপনি অনেক সময় যেটা হয় যে 1-1.5 বছর একা কাজ করার পর একটা টাইম আসে, যেমন আমার ওই টাইমটা আসছে, আমি 1-1.5 বছর একা একা কাজ করছি, এর মধ্যে প্রচুর জিনিস লার্নও করছি। এখন আমার মনে হইতেছে এখন আমার টাকারও দরকার, টিমেরও দরকার। প্রবাবলি in 3 or 4 months I will be joining a new startup, but only startup in remote mode. বাংলাদেশের কোনো কোম্পানিতে না, আমি ফেসবুক মেটাতেও যাইতে চাই না। গুগলের জন্য প্রিপারেশন নেওয়া অনেক লম্বা বিষয়, ওটা আমার কাপ অফ টি না। আমি আবার উইল ব্যাক টু দ্য অফিস, বাট ইন রিমোট মোড, ইন সাম ওয়েল ফান্ডেড অ্যান্ড ওয়েল পেড স্টার্টআপ। তো আমার কি ওইরকম প্ল্যান আছে ওই যে গ্যাপ টাইমটা নেওয়ার পর? হোয়াট ইউ আর অ্যাকচুয়ালি, আপনার কাছে কি ওইরকম এখন কারেন্টলি কোনো প্ল্যান আছে নাকি যে আপনি ধরেন 1-1.5 বছর পরে এইরকম কোম্পানিগুলো এইরকম রোলে এইরকম কোম্পানিতে ক্র্যাক করতে চাই এবং ওইগুলো আসলে ফিউচার আছে ওই কোম্পানিগুলির? তো না, এখন কারেন্টলি ওরকম কোনো ইয়ে নেই। এখন মোর হচ্ছে যে লাইক কোনো আর্লি স্টেজ স্টার্টআপ হচ্ছে মেইন প্রায়োরিটি। এখন অবভিয়াসলি ডিপেন্ড করে হয়তো ওরকম কোম্পানি হয়তো পাইতেছি না বা আমার ওইভাবে ম্যাচ করতেছে না, এমন অনেক ব্যাপার। কারণ আর্লি স্টেজ স্টার্টআপে প্রথম সমস্যা হচ্ছে লাইক আসলে ফিগার যে সিটিও বা সিইও ওরা কিরকম টাইপের, ওদের থিঙ্কিং প্রসেসটা কিরকম, তো এটা সবার সাথে ম্যাচ নাও হইতে পারে আর কি। তো এটা একটা, বাট এমনি যদি বলি সেটা হচ্ছে যে মোর আমার লাইক কিছু প্রেফারেন্স আছে স্পেসিফিক সেক্টর, লাইক ফাইন্যান্স অথবা এআই এলএলএম টাইপের কোম্পানিতে আমার কাজ করার বেশি ইন্টারেস্ট এখন। সো আমি মোস্টলি ওগুলাতেই কথা বলতেছি ওদের সাথে। যদি না হয় এগেইন কোনো গ্যারান্টি নেই আর কি, বাট ইটস প্রেফারেন্স এট দ্য এন্ড, ঠিক আছে। আর হচ্ছে যদি আমি বলি যে হ্যাঁ আমি কোম্পানি, এই জন্য কোনো কোম্পানি সিলেক্ট করা নাই, যেহেতু আমি সেক্টরকে সিলেক্ট করছি, কোনো কোম্পানিকে সিলেক্ট করি নাই। বাট এগেইন যেটা আমি বলবো যে লাইক যদি আমি বলি যে বিগ টেক কোম্পানিতে আমি যদি যাইতে চাই বা কিছু করতে চাই, might go as a manager, as an engineering manager, join. ভিজিবিলিটি আরো বেশি থাকে, ভিজিবিলিটি বেশি থাকে। Not as an engineer, I mean not as an engineer big tech কোম্পানিতে, মানে গুগল অ্যাপল যেখানে আমি ইঞ্জিনিয়ার হিসেবে আর জয়েন করতে চাইতেছি না, আমি অ্যাজ এ ম্যানেজার। তখন কজ ম্যানেজার ইজ লাইক ডিফারেন্ট ডাইমেনশন, ওটা ডিফারেন্ট স্টাইল ডিফারেন্ট থিং, কিন্তু যেখানে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে ওই ভিজিবিলিটি বা ওই ওনারশিপটা থাকে না। ওনারশিপ পাওয়া যায় না, ওনারশিপ মানে সাকসেস এন্ড ফেইলারের টোটাল ওনারশিপটা পাওয়া যায় না। ইটস ট্রু। না, এই জায়গায় আপনার সাথে কথা বলে আমার ভালো লাগলো। আই ওয়াজ ফিলিং দ্যাট এই জিনিসটা আমার মধ্যেই শুধু আসছে, আমার কাছে এরকম ফিল হইতো। বাট বাংলাদেশে এরকম কালচারে আসলে মানে ইটস ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড পিপল হু আর ট্রুলি ভার্বাল অ্যাবাউট দিস টপিক। একটা জিনিস হইলো যে বার্ন আউট ম্যানেজ করা, সেকেন্ড হইলো যে যখন রেস্ট দরকার তখন রেস্ট নেওয়া, থার্ড হইলো যে যখন ওয়ার্ল্ড চেঞ্জ হইতেছে চেঞ্জটা অ্যাডাপ্ট করতে হবে। এটা কোম্পানি কিক করে হলেও আপনাকে করতে হবে, আদারওয়াইজ আপনি 2-3 বছরের মধ্যেই মার্কেট আউট হয়ে যাবেন। এখন হ্যাঁ, আপনার যদি বড় কোনো, যেমন বাংলাদেশের একটা বিমা কোম্পানিতে সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ করতেছেন, ওই এক্স অ্যামাউন্ট অফ স্যালারিতে আপনার লাইফ কোয়াইট স্যাটেল। আপনার এটা ডিপেন্ড করে আসলে আপনি কোথায় স্যাটেল হইতে চাচ্ছেন সেটার উপর। এটা খুবই, এই থিঙ্কিংটা ম্যাচ করে আমার সাথে। এবং আমার ক্ষেত্রে একদম আমি ফ্রম ডে ওয়ান যখন আমি বিগ টেক কোম্পানি চিনি বা বড় কোম্পানিগুলো একবার ছেড়ে আসছি, আমার প্ল্যানটা এরকম ছিল, দিস ইজ ভেরি মাচ সাফোকেটিং টু ওয়ার্ক এজ এ সলো কন্ট্রিবিউটর ইন আ বিগ টেক কোম্পানি।
এখানে যদি ম্যানেজার হিসেবে ঢোকা যায় বহুত বড় ভিজিবিলিটি, বহুত বড় নেটওয়ার্ক পাওয়া যায়। কিন্তু এখানে আসলে শুধু কোড কন্ট্রিবিউটর হিসেবে ঢুকে আমার মনে হয় যে মানে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। অলরাইট, সো আমি একটু এই সেকশনটা একটু র্যাপ আপ করবো, করে আমরা মোটামুটি আজকের ডিসকাশনটা অন্তত একটু ক্লোজ করব। তো আমরা লাস্টে গিয়ে যে ভাই কথাটা বললেন, ওনার 3টা মোস্ট ইম্পর্টেন্ট স্কিলে উনি ডেভেলপ করতে চান। এটাও লাকিলি আমার সাথে 3টা জায়গাতেই মিলছে। একটা হলো লাস্ট 6 to 7 months আমি I was quite committed to myself